আলহামদুলিল্লাহ। শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে মোহাম্মদ নাইমুল হাসান। আমার পড়াশোনা হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। আমার ফার্স্ট মেজর ছিল স্ট্যাটিস্টিক্স, সেকেন্ড মেজর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড পড়াশোনার পর থেকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ছিলাম। আহ, তারপর এখন বর্তমানে হচ্ছে ফুল টাইম ফ্রিল্যান্সিং প্রফেশনে জড়িত। আমি বর্তমানে হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে কাজ করি। ফাইবার মার্কেট প্লেসে এজ এ টপ রেটেড সেলার আমি ডেটা অ্যানালিস্ট হিসেবে এবং স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামার হিসেবে সার্ভিস প্রোভাইড করতেছি। সো এই হচ্ছে আমার লাইক ব্রিফ হিস্ট্রি বলা যায়। সো বর্তমানে আম, আমরা যে ডেটা রিলেটেড একটা এরাতে চলতেছি, বর্তমান এই সময়টাতে আমাদের এই সময়ে লাইক ডেটা রিলেটেড নিডস গুলো ফুলফিল করার জন্য এখন নিডস এক একজনের এক এক রকম হতে পারে, ডিপেন্ডিং অন ইউর লাইক প্রফেশন। আপনি কোন প্রফেশনে আছেন বা কোন প্রফেশনে যেতে চাচ্ছেন তার উপর নির্ভর করে আপনি ডেটা রিলেটেড প্রয়োজনীয়তা ভিন্ন হতে পারে। কিন্তু ডেটা রিলেটেড প্রয়োজনীয়তা সবারই থাকে। আর আপনি যদি এই ফিল্ডে ওরকম দক্ষতা অর্জন করতে পারেন, ডেফিনেটলি ইন ফিউচার আপনার লাইক প্রফেশনে অথবা হচ্ছে আপনার বর্তমান যেই কাজে আপনি নিয়োজিত আছেন ওই ক্ষেত্রেই আপনি সরাসরি এই স্কিলগুলো ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমরা ডেটা সলিউশন 360 এই সার্ভিসটাই প্রোভাইড করে থাকি। লাইক ডিফারেন্ট স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড আমাদের কোর্স থাকে, ওই জিনিসগুলা ইভেন আমরা ফ্রি মাস্টার ক্লাস বিভিন্ন সময় আয়োজন করে থাকি। আমাদের বিভিন্ন ইনস্ট্রাক্টররা বিভিন্ন সময় ফ্রি মাস্টার ক্লাস তারা অ্যারেঞ্জ করে থাকে। আর আমরা তো পেইড কোর্স করে লাইক অফার করতেছি রেগুলার বেসিসে। আমাদের মাল্টিপল কোর্স চলতেছে ইন দ্য মিন টাইম, লাইক রিগার্ডিং আর, এসপিএসএস, পাইথন, লাইক ডিফারেন্ট ডেটা রিলেটেড টেকনোলজিস নিয়ে। নাজমুস সাকিব ভাই আমাদের সাথে আছেন। সাকিব ভাই যদি একটু ফার্দার কন্টিনিউ করতেন। জি। ভাই কি শুনতেছেন? ওকে, সাকিব ভাই আই থিঙ্ক একটু ব্যস্ত আছেন। ওকে, নো প্রবলেম, আমরা শুরু করি। তো আজকে হচ্ছে আমরা আর প্রোগ্রামিং এবং এসপিএসএস দিয়ে ডেটা অ্যানালিটিক্স এর কিছু জিনিস দেখব, যা হচ্ছে ইন ফিউচার আশা করি আপনাদের কাজে লাগবে। তো শুরুতেই আমি হচ্ছে আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিচ্ছি। আমরা শুরু করব আর দিয়ে, শেষ করব হচ্ছে এসপিএসএস দিয়ে। সো আর আর এসপিএসএস দিয়ে শুরুতে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি, লাইক আর কি। আর ইটসেলফ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নর্মালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ইন্টেনশন থাকে, মোটিভ থাকে ইউজ করার। সো আর এর ইন্টেনশন হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস করা। ঠিক আছে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে ডেডিকেটেড ফর ওয়েব ডেভেলপমেন্ট, যে ওইটা দিয়ে শুধু ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করা হয়। কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে ওইটা দিয়ে লাইক ডেটা স্ট্রাকচার রিলেটেড কাজ করা হয়। সো লাইক ডেটা প্রি প্রসেসিং রিলেটেড কাজ করা হয়। কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক ফ্রন্ট এন্ডে কাজ করে ওয়েবসাইটের, কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাক এন্ডে কাজ করে। সো ডিপেন্ডিং অন ডিফারেন্ট নিডস, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা পরিচিত হয়ে থাকতে পারেন, নামের সাথে পরিচিত থাকতে পারেন। আর কাইন্ডলি সবাই যদি মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন তাইলে আমার জন্য ইজিয়ার হয়। আমি আপনাদেরকে লাইক সুযোগ দেব কথা বলার, ডেফিনেটলি। ওকে, থ্যাঙ্কস। সো আপনারা প্রশ্ন করতে পারবেন, আমি বলবো যখন আপনারা তখন ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারবেন, দ্যাটস ফাইন। সো ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিসের এই ফিল্ডে আর প্রোগ্রামিং একটা ওই রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আসলে জাস্ট ডেডিকেটেড ফর ডেটা অ্যানালিটিক্স। সো এইটাতে আপনি ডেটা ক্লিনিং থেকে শুরু করে, লাইক আমাদের জার্নিটা কেমন হয়, জার্নিটা হয় যে আমরা শুরু করি ডেটা প্রি প্রসেসিং দিয়ে। পরবর্তীতে হচ্ছে আমরা ওই ডেটাটাকে প্রি প্রসেস করে প্রস্তুত করে আমরা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করি। তারপর হচ্ছে আমরা ডেটা অ্যানালাইসিস করি এবং এট দ্য এন্ড অ্যানালাইসিসের শেষে আমরা কি করি, আমরা হচ্ছে অ্যানালাইসিস থেকে ডিসিশন মেক করি। এবং আমাদের প্রাত্যহিক জীবনে এই ডিসিশন মেকিংটা হচ্ছে লাইক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা ডেটা থেকে ডিসিশনটা নিতে পারতেছি কিনা। সো এই যে একটা জার্নি,
আপনার কাছে ডেটা বিভিন্ন ভাবে আসতে পারে, লাইক আপনার কাছে ডেটা আসতে পারে আপনার আপনি পার্সোনালি কালেক্টও করতে পারেন। ডেটা কিভাবে কালেক্ট করতে পারি আমরা, ধরেন আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন, আপনি কিভাবে ডেটা কালেক্ট করতে পারেন, আপনার রেগুলার কি সেলস হচ্ছে, কোন প্রোডাক্টটা সেল হচ্ছে, কতটুকু কোয়ান্টিটিতে সেল হচ্ছে, এই টাইপের আপনি ডেটা কালেক্ট করতে পারেন। আর আপনি যদি ধরেন কোনো কোম্পানি এমপ্লয়ি হয়ে থাকেন, আপনার কাছে ডেটা বিভিন্ন সোর্স থেকে আসতে পারে, লাইক আপনার কাছে ক্লায়েন্টসের ডেটা থাকতে পারে, অথবা হচ্ছে আপনার ডে টু ডে আপনার বিভিন্ন হিসাব নিকাশ রাখতে হইতে পারে। লাইক আপনার যদি অ্যাকাউন্টিং রিলেটেড কোনো পজিশনে আপনি কাজ করেন, আপনার তো ডেটা প্রতিনিয়ত সংগ্রহ করা লাগতেছে, বা এইচআর পোস্টে কেউ চাকরি করতে পারে, তখন তার এইচআর ডেজিগনেশনের আন্ডারে মানে উনি যেসব কাজ থাকে ওইগুলোও তাকে এক্সেলে স্টোর করা লাগতে পারে। এক্সেল এর সাথে আশা করি সবাই পরিচিত, লাইক এক্সেল সফটওয়্যার দিয়ে কি করা হয়। সো এক্সেল এর মধ্যে যারা কাজ করে বা এক্সেলে যারা ইউজ করে অভ্যস্ত, তারা সবাই আসলে জানে যে এক্সেল এর মধ্যে ডেটা স্টোর করা হয়। সো এই যে ডেটা স্টোর হচ্ছে এবং এক্সেলে ডেটা ভিজুয়ালাইজেশন বিভিন্ন অ্যানালাইসিসও করা হয়। সো ক্লিনিং থেকে শুরু করে এক্সেল ভার্সেটিলি যে বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, তার কোর জিনিসটা হচ্ছে অনেকটাই আমরা রেগুলার বেসিসে ডেটা স্টোরের ক্ষেত্রে এক্সেল ইউজ করে থাকি। তাছাড়াও বিভিন্ন জায়গায় আপনি ডেটা স্টোর করতে পারেন, কিন্তু এই স্টোর ডেটা সেট থেকে ডিসিশন মেকের যে জার্নিটা, ওইটা আমরা করতে পারি আর এবং এসপিএসএস দিয়ে। আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমি শুরুতেই বললাম। আর এসপিএসএস হচ্ছে একটা সফটওয়্যার যেটা আসলে স্পেসিফিকলি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা লাইক আইবিএম থেকে ডেভেলপ করা একটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার। সো ওইটা দিয়ে হচ্ছে গিয়ে আপনি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস খুবই সহজে করতে পারেন, লাইক হচ্ছে কোনো লাইক প্রোগ্রামিং লেখা ব্যতীত ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেকটা, উম, যেমনটা এক্সেল এর মধ্যে অনেক সময় আমরা করি যে কিছু ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করার সময় ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করে ফেললাম। সো ওইরকম ভাবে আমরা হচ্ছে এসপিএসএস দিয়েও বিভিন্ন ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করতে পারি। ওকে, সো আর এসপিএসএস এগুলো দুইটাই অ্যানালাইসিসে ইউজ হচ্ছে, কিন্তু দুইটার আসলে অ্যাডভান্টেজ আলাদা। আর এর অ্যাডভান্টেজ হচ্ছে, আর যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইচ্ছা মতো আপনি কোডিং করতে পারবেন, আপনার মনের ক্রিয়েটিভিটি, মনের মাধুরী মিশিয়ে আপনি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস থেকে শুরু করে যত কমপ্লেক্স চিন্তা আপনি করতে পারেন, সবগুলো আপনি কোডে ফুটাই তুলতে পারবেন। কিন্তু এসপিএসএস এর ক্ষেত্রে কিছু প্রিসেট ফাংশনালিটিস আছে যেগুলো দিয়ে হচ্ছে আপনি কাজটাকে সহজে করতে পারতেছেন। ঠিক আছে, আপনার যদি ওইরকম স্পেসিফিক লাইক ডিমান্ড না থাকে যে আমি অনেক বেশি কাস্টমাইজেশন করে ফেলবো, লাইক হচ্ছে আমার অ্যানালাইসিসে বা হচ্ছে আমার ভিজুয়ালাইজেশনে অনেক বেশি কাস্টমাইজেশন করব, এই টাইপের স্পেসিফিক নিড না থাকলে এসপিএসএস ও খুব বেটার একটা চয়েস। আর রিয়েল লাইফে আর খুব ওয়াইডলি ইউজ হচ্ছে বর্তমান সময়ে এসে, লাইক যারা ডেটা সায়েন্স ডেটা অ্যানালিটিক্স নিয়ে কোম্পানিগুলা বিভিন্ন তাদের লাইক ব্রাঞ্চে থাকে, তাদের বিভাগ থাকে, যে রিসার্চ লাইক উইং থাকে, যেগুলোর মধ্যে আসলে সবাই রিসার্চের কাজ করে, ওইসব জায়গায় আর এর বহুল লাইক ইউজ হচ্ছে, বহুল প্রসার ইউজ হচ্ছে, লাইক গুগলেও প্রতিনিয়ত আর এর ডিমান্ড বাড়তেছে। ওকে, লাইক পাইথন আর এই দুইটাই খুব হাই ডিমান্ডেড সফটওয়্যার, লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর লাইক ডেটা সায়েন্স পারপাসেস। সো আর ডেডিকেটেড ভাবে আমি বলবো যে ডেটা সায়েন্স, কারণ পাইথন ডেফিনেটলি একটা ভালো সফটওয়্যার যেটা দিয়ে আপনি ডেটা সায়েন্স রিলেটেড অনেক কাজ করতে পারেন, এবং পাইথনের আরেকটা জিনিস হচ্ছে এটা ডাইভার্স ফিল্ডে ইউজ করা যায়। লাইক এটার নিড শুধু যে ডেটা সায়েন্সে তা না, পাইথন হচ্ছে আপনি ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে সফটওয়্যার ডেভেলপমেন্টও মানুষ ইউজ করতেছে। কিন্তু আর কে যদি বলি, ওইটা ডেডিকেটেড ফর ডেটা অ্যানালিটিক্স। সো এখানে আপনি লাইক ক্লিনিং থেকে শুরু করে ডিসিশন মেকিং পর্যন্ত সব ধরনের কাজই এখানে করতে পারবেন। সো আমরা শুরু করতেছি আর দিয়ে। এখন আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি, একটু জানাবেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। সো এখন আমরা এই যে ইন্টারফেসটা দেখতেছি, এটা হচ্ছে আর স্টুডিওর ইন্টারফেস। ওকে, সো আর স্টুডিওর ইন্টারফেস, আর স্টুডিও হচ্ছে একটা ইউজার ইন্টারফেস বলতে পারেন, যেটা দিয়ে হচ্ছে আমরা আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইউজ করি। ওকে, সো আর স্টুডিওর মধ্যে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ইউজ হয়, ওইটার জন্য কিন্তু আপনাকে আর আগে থেকে ইনস্টল দিয়ে রাখতে হবে। এখানে আমি সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে বিস্তারিত কথা বলবো না, কিন্তু আর সফটওয়্যারটা ওপেন সোর্স, সো আপনি যদি গুগল করেন আর এর সব সফটওয়্যার ফ্রিতে পেয়ে যাবেন। বাট লাইক এসপিএসএস এর ক্ষেত্রে ওইটা একটু ভিন্ন, কারণ এসপিএসএস টা হচ্ছে পেইড সফটওয়্যার। সো আপনি লাইক
SPSS ইউজ করার জন্য দুইটা অপশন, আইদার আপনি টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে, না হয় হচ্ছে ওই যে ক্র্যাক ভার্সন পাওয়া যায় বিভিন্ন, ওই ক্র্যাক ভার্সন গুলো থেকে আপনি ইনস্টল দিয়ে ইউজ করা লাগবে। সো আর যেহেতু ফ্রি সফটওয়্যার, আপনারা যে কোনো কেউ তাদের কম্পিউটারে কোনো মানে টেনশন ছাড়া ইউজ করতে পারেন। লাইক টাকা 1 টাকাও খরচ করা লাগবে না, আপনার কম্পিউটারে আছে, আপনি আর ইউজ করতে পারবেন। সো আপনার আর সফটওয়্যার ইউজ করার জন্য জাস্ট গুগল করলে চলবে, আর ডাউনলোড লিখে, তখন আপনি ওইখানে সুন্দর করে একবার ইনস্ট্রাকশন সহকারে পেয়ে যাবেন কিভাবে ইনস্টল করা লাগবে ইত্যাদি ইত্যাদি। সো এটা হচ্ছে আর স্টুডিওর একটা বিগিনিং ইন্টারফেস। আপনারা যখন আর ডাউনলোড করবেন, ইনস্টল করবেন আর এবং আর স্টুডিও, তখন এই ভিউটা পাবেন। এটার মধ্যে হচ্ছে আপনি কোডগুলা লিখবেন। সো ইন্টারফেসটা লাইক খুবই ইন্টারেস্টিংলি এখানে হচ্ছে ডিজাইন করা আসলে। জি ভাইয়া, ক্লাসটা রেকর্ড করা হচ্ছে। জি শিওর। সো এখানে এই ইন্টারফেসটার মধ্যে খেয়াল করেন যে এখানে 4টা পোর্শন আছে। একটা হচ্ছে গিয়ে আমরা যেটা দেখতেছি টপ লেফট পোর্শন, এই যে এই পোর্শনটা আমার মাউসের কার্সার আশা করি দেখা যাচ্ছে, এই পোর্শনটা হচ্ছে আলটিমেটলি কোডিং এর জন্য, যে নরমালি আপনি যে আর এর কোডগুলা এই পোর্শনের মধ্যে লিখবেন। আর এই বটম পোর্শনটা হচ্ছে কনসোল, এখানেও কোড লেখা যায়, লাইন বাই লাইন কোড লেখা যায়। এবং এই কনসোলের মধ্যে হচ্ছে নরমালি আপনি যখন কোনো অ্যানালাইসিস করবেন বা কোনো কোড রান দিচ্ছেন, ওই রানিং এর পর ওইটার আউটপুটটা কনসোলে দেখাবে। ঠিক আছে। আর এনভায়রনমেন্ট, এই যে টপ রাইট সাইডের যে পোর্শনটা, আপনি যে কোনো পোর্শনকে কিন্তু এভাবে বড় ছোট করতে পারবেন। সো ইটস আপ টু ইউ, আপনার যেভাবে কমফোর্টেবল লাগে আপনি চাইলে ড্র্যাগ করে ছোট বড় করে হচ্ছে আপনি অর্গানাইজ করতে পারবেন। সো এই যে পোর্শনটা, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে হচ্ছে আপনি যখন কোনো ডেটা সেট ক্রিয়েট করবেন বা আপনার কম্পিউটার থেকে কোনো ডেটা সেটকে আর এর মধ্যে নিয়ে আসছেন কাজ করার জন্য, সো ওই যে স্টোর করলেন ওইটা এনভায়রনমেন্টে শো করবে। সো আপনি সাকসেসফুলি যে কোনো কিছু ক্রিয়েট করলে ওইটা এনভায়রনমেন্টে আপনি স্টোর করে রাখতে পারবেন। ওকে। সো আর বটম সাইডে আমরা যেটা দেখতেছি ওইটা হচ্ছে গিয়ে এখানে মাল্টিপল পারপাসে ইউজ হয়। একটা হচ্ছে গিয়ে ফোল্ডার লোকেশন, আপনার ফোল্ডার গুলো এখানে দেখাবে। ফাইলসে গেলে ফাইলসে গিয়ে আপনি ফোল্ডার এবং ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে এগুলো দেখতে পাবেন। এটা এতটা এসেনশিয়াল না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে গিয়ে আপনার প্লটস এন্ড প্যাকেজেস। ওকে। সো প্লটসটা কি, প্লটস হচ্ছে গিয়ে আপনি কোনো ভিজুয়ালাইজেশন যখন ক্রিয়েট করেন, স্ট্যাটিক ভিজুয়ালাইজেশন মানে যেটা হচ্ছে স্থির চিত্র, আপনি একটা ভিজুয়ালাইজেশন বানালেন, মানে কিছু দুই ধরনের কিন্তু হয় ভিজুয়ালাইজেশন। এক হচ্ছে গিয়ে ভিজুয়ালাইজেশনটা স্থির, মানে এটা আপনার মাউস ওইটার উপরে হোভার করলে বা ক্লিক করলে ওইটা রিয়েক্ট করবে না, এটা হচ্ছে স্ট্যাটিক, ওইটা আপনি প্লটসে পেয়ে যাবেন। আর আপনার যদি ডাইনামিক কোনো ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করেন, ইনশাআল্লাহ আজকে আমরা দেখবো কিভাবে ডাইনামিক ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করা লাগে। সো আপনি ভিউয়ারে গেলে তখন ওইখানে ডাইনামিক ভিজুয়ালাইজেশন দেখতে পাবেন, যে কিভাবে লাইক মানে যে ডাইনামিক ভিজুয়ালাইজেশনটা আপনি ক্রিয়েট করছেন ওইটা ভিউয়ারে শো করবে। সো এগুলো স্ট্যাটিক ভিজুয়ালাইজেশন গুলো শো করবে, আর ডাইনামিক গুলো হচ্ছে ভিউয়ারে শো করবে। ইভেন আপনি যদি কোনো এইচটিএমএল পেজ ক্রিয়েট করেন, আর থেকে কিন্তু ক্রিয়েট করা যায়, ওইটা করলেও ওইটা ভিউয়ারে আপনি দেখতে পাবেন। জি তানভীর শিকদার বলেন। ভাই আপনার স্ক্রিনটা, হ্যাঁ এই যে মাত্র শো করলো আর কি। আমার স্ক্রিন কি অসুবিধা হচ্ছে কারো দেখতে? না ঠিক না, আছে, এতক্ষণ আমাদের দেখা যাচ্ছিল। আচ্ছা, তাইলে হয়তো ভাইয়া কোনো নেটওয়ার্ক ইস্যু হতে পারে। ওকে। সো যেটা বলছিলাম, প্লটস এটা হচ্ছে স্ট্যাটিক্স এর মানে স্ট্যাটিক প্লটের জন্য স্থির, আর ভিউয়ার হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ প্লটের জন্য। ওকে। আর প্যাকেজেস, প্যাকেজেস কি, আপনি যখন আর স্টুডিও বা আর ইনস্টল দিলেন আপনার কম্পিউটারে, কিছু প্যাকেজ থাকে আর এর হচ্ছে ডিফল্ট আর এর সাথে লাইক ইনবিল্ড থাকে। সো আপনি ইনস্টলেশনের পাশাপাশি পেয়ে যাবেন। কিন্তু জেনারেলি প্যাকেজ বলতে আসলে আরে কি বোঝায়, আরে প্যাকেজ বলতে বোঝায় যে আপনার লাইক প্যাকেজ হচ্ছে একটা স্টোরেজ কাইন্ড অফ থিং বা লাইব্রেরির মতো। এটার মধ্যে মাল্টিপল ফাংশনস স্টোর করা থাকে। ওকে। সো একটা প্যাকেজের আন্ডারে যে মাল্টিপল ফাংশন গুলো থাকে, জি হ্যাঁ, কারোর কি কোনো প্রশ্ন ছিল? আচ্ছা, আমি একটু পরে প্রশ্ন নিচ্ছি, আমি একটু কিছুক্ষণ দেখানোর পর তারপর আমি আপনাদের প্রশ্নগুলো ইনশাআল্লাহ নেব। ওকে। সো তখন আপনারা চাইলে হ্যান্ড রেজ করতে পারবেন। সো যেটা বলছিলাম প্যাকেজ নিয়ে, সো প্যাকেজে হয় কি, প্যাকেজ এর আন্ডারে মাল্টিপল ফাংশনস থাকে, ওইগুলো আপনার কাজকে সহজ করে দেয়। লাইক হচ্ছে আপনি একটা ডেটা ভিজুয়ালাইজেশন বানাবেন, আপনার একটা লাইক হচ্ছে অ্যানালাইসিস করা লাগবে, অথবা একটা ডেটা সেটের স্পেসিফিক ক্লিনিং লাগবে, ওইটার জন্য যত ধরনের
প্রয়োজনীয় ফাংশনগুলা এক একটা প্যাকেজ হোল্ড করে। আর প্যাকেজগুলো বানানো হয় স্পেসিফিক মোটিভ নিয়ে, যে ধরেন বলতে পারেন যে আচ্ছা ভাইয়া এই প্যাকেজটা কি জন্য বানানো হয়েছে, এই প্যাকেজটা হচ্ছে ধরেন ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য, ডেটাকে দেখানোর জন্য, শো করার জন্য, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ধরেন একটা প্যাকেজ হচ্ছে গিয়ে ডেটা প্রি প্রসেসিং এর জন্য, একটা প্যাকেজ হচ্ছে ধরেন লাইক টেক্সট ম্যানিপুলেশনের জন্য, লাইক হচ্ছে টেক্সট মাইনিং রিলেটেড কাজের জন্য। সো ডিফারেন্ট প্যাকেজেস ডিফারেন্ট কাজে আমরা ইউজ করি, এবং এই জিনিসগুলা সবগুলাই এখানে ফ্রি হওয়ার কারণে আপনি যে কোনো সময় আপনার যদি ইন্টারনেট কানেকশন অন থাকে, আপনি জাস্ট হচ্ছে সিম্পলি ইনস্টলে ক্লিক করে প্যাকেজের নামটা যদি এখানে দিয়ে দেন, আমরা একটু পরেই বিভিন্ন প্যাকেজ ইউজ করব। সো আপনারা জাস্ট সিম্পলি হচ্ছে এখানে ইনস্টলে ক্লিক করে প্যাকেজের নামটা যদি এখানে টাইপ করেন, টাইপ করলে দেখবেন যে সে সাজেশন দিচ্ছে আপনাকে। লাইক হচ্ছে আপনাকে বললাম যে ভাইয়া আপনি একটু টাইডিভার্স প্যাকেজটা ডাউনলোড করে ফেললেন, সো আপনি লিখলেন যে টাইডিভার্স, ওকে। দেখেন আমি একটু লেখাতে কিন্তু সে আমাকে সাজেস্ট করতেছে। এটা একটা ভালো বৈশিষ্ট্য আর স্টুডিওর, যে আপনি যখনই কোনো কোড লিখতে যাবেন সে আপনাকে সাজেস্ট করবে, এবং সাজেশনের কারণে দেখা যায় যে আপনার কোড টাইপিংটা একটু ফাস্ট হয়, যে একটু লেখার কারণে পরবর্তীটা অটোমেটিক্যালি চলে আসতেছে, আপনি জাস্ট এন্টার প্রেস করলেও এই জিনিসটা অ্যাপিয়ার হয়ে যাচ্ছে। সো যেটা আমি বলছিলাম, এই যে প্যাকেজের নাম লেখার পর আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করলে আপনার ইন্টারনেট কানেকশন যদি অন থাকে, এটা অটোমেটিক্যালি আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, একটু টাইম নেবে, লাইক আপনি এখানে প্রগ্রেসটা দেখতে পারবেন যে ইনস্টল হচ্ছে এবং অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যাবে। দ্যাটস ইট। ইনস্টলেশন করা প্যাকেজ খুবই সহজ। আপনারা জাস্ট সিম্পলি এখানে প্যাকেজে এসে ইনস্টল ক্লিক করে এখানে প্যাকেজের নাম লিখবেন। আর আপনারা যদি কোড দিয়ে ইনস্টল করতে চান, দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল, ওইটা দিয়েও করা যায়। আমি আপাতত কোড নিয়ে দেখাচ্ছি না, আপনারা চাইলে ইনস্টল প্যাকেজেস লিখলেও এটা চলে আসবে। যে ইনস্টল প্যাকেজেস লিখে এখানেও আপনি চাইলে টাইপ করে এই কোডটা রান করলে এটা হয়ে যাবে। আমি একটু পরে কোড কিভাবে রান করা লাগে দেখাচ্ছি। সো এই গেল হচ্ছে প্যাকেজের কাহিনী। প্যাকেজ একবার ইনস্টল করে ফেললে যতদিন আপনি আর আনইনস্টল করতেছেন, লাইক কম্পিউটার থেকে সম্পূর্ণভাবে আরকে আনইনস্টল করার আগ পর্যন্ত ওই প্যাকেজগুলো আর দ্বিতীয়বার ইনস্টল করা লাগে না। লাইক এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম টাইপ কাজ, যে আপনি যদি আনইনস্টল না করেন আর তখন এই প্যাকেজ থাকবে। সো যে কোনো সময় আপনার ওই ইনস্টল করা প্যাকেজের যে লাইক গুণাবলীগুলো আছে, লাইক ফাংশন গুলো আছে, যেগুলো দিয়ে হচ্ছে আমাদের কাজকে কমাই নিয়ে আসে, খুব সহজে কাজ করতে পারা যায়, ওই কাজগুলোর ফাংশন গুলা আপনার সবসময় অ্যাক্সেসেবল থাকতেছে। ওকে, সো আমরা এখন আসেন, এই গেল হচ্ছে আর একটা খুব কুইক ওভারভিউ। আর কিছু জিনিস আছে এর মধ্যে। একটা কমন জিনিস হচ্ছে উপরে গেলে আপনারা ফাইল থেকে এই যে আর কোড গুলাকে সেভ করার অপশন পেয়ে যাবেন। এই যে আর এর যে কোড গুলো আপনি এখানে লিখবেন, এটা আপনি ফাইল থেকে এখানে গিয়ে সেভ এজ অপশন থেকে ইউজ করে সেভ করতে পারবেন। অথবা হচ্ছে এখানে সেভ বাটন আছে, এটা দিয়েও আপনি এই ডকুমেন্ট গুলাকে সেভ করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে এখানে রান বাটন। ঠিক আছে, এই রান বাটন অথবা হচ্ছে আপনি বলতে পারেন যে আপনার কম্পিউটারের যে কন্ট্রোল এন্টার অথবা হচ্ছে আপনার কমান্ড রিটার্ন, এই সবগুলা জিনিস এই রান বাটনে ক্লিক করার কাজ করে। ঠিক আছে, সো আমি একটু শর্টকাটটা আপনাদেরকে লিখে দিচ্ছি। আপনারা আইদার প্রেস করবেন হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার, অথবা আপনারা যারা হচ্ছে ম্যাক ইউজার আছেন তারা হচ্ছে কমান্ড প্লাস সরি ফুল বানানটা লিখে দিচ্ছি, কমান্ড প্লাস রিটার্ন। ওকে, এই দুইটা কোডে হচ্ছে লাইক এই দুইটা শর্টকাটে হচ্ছে আলটিমেটলি যে কোনো কোড রান করার জন্য আমরা ইউজ করি। অথবা আপনি ওই কোডটা লেখার পর কোডটাকে সিলেক্ট করে রানে ক্লিক করলেও হয়ে যাবে। সো আপনি চাইলে শর্টকাট দিয়েও করতে পারেন, রানে ক্লিক করেও করতে পারেন, দ্যাটস ফাইন, ইটস আপ টু ইউ। ওকে, সো আমরা শুরুতে হচ্ছে যেটা করব এটা হচ্ছে ডেটা সেট একটা আমি নিয়ে রাখছি আপনাদের জন্য। এই ডেটা সেটটা এটাকে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে লোড করব। ঠিক আছে, সো এই ডেটা সেটটা দেখতে কেমন আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ডেটা সেট, এবং এই ডেটা সেটটাতে কি কি আছে, এখানে কিছু গাড়ির ইনফরমেশন আছে। ঠিক আছে, গাড়ির প্রাইসের ইনফরমেশন এবং ওই গাড়ির কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। সো ব্র্যান্ড, মডেল, ইয়ার, ইঞ্জিন সাইজ, ফুল টাইপ, তারপর হচ্ছে ট্রান্সমিশন মাইলেজ, নাম্বার অফ ডোরস, নাম্বার অফ ওনার কাউন্ট, লাইক কতজন ওনার ছিল প্রিভিয়াসলি এই গাড়িটার, আর হচ্ছে এই গাড়িটার বর্তমান মূল্য কত। ঠিক আছে, সো এই ইনফরমেশন গুলো আমাদের কাছে আছে। এখন এগুলা দিয়ে আমরা অ্যানালাইসিসের কি করতে পারি,
এই টাইপের ইনফরমেশন আপনারা ওই যে বললাম শুরুতেই যে আপনারা যে যে ফিল্ডে থাকেন না কেন আপনারা এই টাইপের ডেটা কালেক্ট করে এক্সেলে বা বিভিন্ন জায়গায় স্টোর করে রাখতে পারেন, যেটা রাখেও মানুষ বিভিন্ন লাইক পরবর্তীতে ইউজ করার জন্য। সো এই জিনিসগুলো কিভাবে কাজে লাগানো যায় চলেন দেখি। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের কার প্রাইস ডেটা সেট রয়ে গেছে। এখন এই ডেটা সেটের অ্যাবসলিউট যে লোকেশনটা আমরা একটু কপি করে নেব, আপনারা চাইলে ম্যানুয়ালি টাইপও করতে পারেন। সো আমি শুরুতেই হচ্ছে গিয়ে একটা ফাংশন লিখবো, যেহেতু এই ফাইলটা হচ্ছে সিএসবি ফাইল ডট সিএসবি, বিভিন্ন টাইপের ফাইলের জন্য ফাংশনটা ডিফারেন্ট হয়। ওকে, সো যেহেতু এটা একটা সিএসবি ডেটা সেট ডট সিএসবি এক্সটেনশনের, সো আমি লিখবো হচ্ছে রিড ডট সিএসবি। ওকে, কেউ যদি এক্সেল ফাইল হয় লাইক ডট এক্সএলএসএক্স এক্সটেনশনের, তখন তাকে একটা লাইব্রেরি ইনস্টল করতে হয়। ওইটা আমি একটু পরে শর্টকাটটা আমি দেখাই রাখবো আপনাদেরকে, লাইক আপনারা যদি এক্সেল ফাইল থেকে করতে চান ওইটাও ইউজ করতে পারবেন। এটা যেহেতু সিএসবি, আমরা রিড ডট সিএসবি লিখলাম। লেখার পর আমি যে লোকেশনটা কপি করলাম এই জিনিসটা আমি এর ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। ওকে, এরপর আমি হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর লিখবো। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, লাইক একটা তীর চিহ্নের মতো, লেফট সাইডে একটা তীর চিহ্নের মতো। এটা হচ্ছে অ্যাসাইন করবে কোথায়। এখন আমি একটা নাম দিব, এই নামটা হচ্ছে লাইক একটা অবজেক্ট, এটার মধ্যে হচ্ছে আমি ডেটা সেটটাকে স্টোর করতেছি, এবং আর এই অবজেক্টে হচ্ছে পরবর্তীতে এনভায়রনমেন্টে এই ডেটাটাকে চিনবে। ওকে, সো আমি হচ্ছে এখানে একটা নাম দিয়ে নিলাম, যে কোনো নাম দিতে পারেন আপনারা। আমি নাম দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল ডেটা। ওকে, ডেটা আন্ডারস্কোর কার, আমি এইটা একটা নাম দিয়ে নিলাম যাতে করে আমরা বুঝতে পারি ডেটাটা আসলে কি মিন করতেছে। সো ডেটা আন্ডারস্কোর কারের মধ্যে আমি ডেটাটা হচ্ছে স্টোর করব। এখন কিভাবে রান করব, আমরা হচ্ছে জাস্ট কমান্ড রিটার্ন চাপতে পারি অথবা কন্ট্রোল এন্টার চাপতে পারি, তাহলেই হয়ে যাবে। এই যে আমি চাপলাম, জাস্ট আমি লাইনের উপর ক্লিক থাকা অবস্থায় এটা চাপাতে এই লাইনটা রান হয়ে গেছে। দেখেন তো কি পরিবর্তন আসছে, কোডটা যে সাকসেসফুলি রান হয়েছে এটার একটা ইন্ডিকেশন হচ্ছে আপনি কনসোলে দেখা দেখবেন। যাচ্ছে না স্যার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে স্ক্রিন দেখা যাচ্ছে তো। ওকে, লাইক সরি আমি আসলে বুঝতেছি না মানে কার কোথায় প্রবলেম হচ্ছে। ওকে, একটু সমস্যা নেই, রেকর্ড হচ্ছে। তারপরে যদি আপনার কোথাও একটু প্রবলেম হয় আপনারা চাইলে আবার পরবর্তীতে দেখতে পারবেন, আপনাদেরকে রেকর্ডিংস প্রোভাইড করা হবে, ডোন্ট ওয়ারি। সো যেটা বলছিলাম, কেউ একজন আই গেস রিপিট করার কথা বলছেন না? ওকে, আপনাদের প্রশ্নগুলো আমি একটু পরে অ্যান্সার করতেছি। হ্যাঁ, যে কোন বিষয়টা রিপিট করার কথা বলছিলেন, যে যদি ভাই একটু বলতেন। ইমিডিয়েট কোনো কথা বলছিলেন যে না রাশেদুজ্জামান ভাই? ভাইয়া, মানে ওই জিনিসটা, ওই যে যেটা আর কি রিকল করা হচ্ছে সিভিএস ফাইলটা আর কি, সিএসবি ফাইল। ওটা ওইটার আগে যে সাইটটা ইউজ করছে ওটাকে কি বলছি আর ওটাকে কিভাবে রিস্টোর করছে ওই জিনিসটা জাস্ট একটু এক লাইনে যদি বলতেন। ওকে, আমরা হচ্ছে সিম্পলি এখানে যে সিএসবি ফাইলটা ইউজ করতে চাচ্ছি, ওই সিএসবি ফাইলের আপনি এখান থেকে হচ্ছে পাথটা নিতে হবে, বা হচ্ছে কোন লোকেশনে আছে ওই জিনিসটা আপনি নিতে হবে। আপনার ফোল্ডারে আপনি যারা উইন্ডোজ ইউজার তাদের ফোল্ডারের উপরে আপনি দেখবেন যে ডাউনলোডস, তারপরে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে একটা ফোল্ডারের নাম, এটা এক ব্র্যাকেটের মানে আপনার সাব ফোল্ডার গুলো ওইরকম ভাবে স্টেপ বাই স্টেপ থাকে। আপনি যখন উপরে ওইটাতে ক্লিক করবেন ওটা কিন্তু কপি করা যায়, ঠিক আছে? এক্সাক্ট ওই লোকেশনটাকে নিয়ে আমরা হচ্ছে, এবং ওই লোকেশনের মধ্যে একটা, আর এই স্ল্যাশের যে ডিরেকশনটা উইন্ডোজের মধ্যে একটু উল্টা থাকে ডিরেকশনটা, লাইক এই টাইপের থাকে, ম্যাকে আবার বাই ডিফল্ট ঠিক থাকে। সো উইন্ডোজে যদি এরকম থাকে আপনি এটাকে জাস্ট হচ্ছে একটু চেঞ্জ করে নিতে হবে ডিরেকশন গুলো। হ্যাঁ, লাইক এগুলা হচ্ছে আমরা এরকম ভাবে স্ল্যাশ দিয়ে নেব, আমরা লাইক ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে নেব আর কি। তো এটা ফরওয়ার্ড না ব্যাক, এটা নিয়ে আমার একটু কনফিউশন তৈরি হয়, দাঁড়ান একটু আমি একটু সার্চ করে নিই, আমি বারবার ফরওয়ার্ড আর ব্যাক স্ল্যাশের মধ্যে ভুলে যাই। যেটা ডান দিকে যাবে হ্যাঁ সেটা ফরওয়ার্ড, যেটা বাম ঠিক দিকে আছে, থাকবে না সেটা হলো back। আমারটা ঠিকই ছিল, তাহলে ফরওয়ার্ডে বলছি আমি। ওকে, না আমি অনেক সময় আবার মানে নিজের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায় আর কি। সো ফরওয়ার্ড ঠিকই আছে। সো আপনারা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করবেন, ঠিক আছে? যদি ব্যাক স্ল্যাশ থাকে ওটাকে ফরওয়ার্ড বানাই ফেলবেন। সো ফরওয়ার্ড বানাই ফেললে আপনার আর আর চিনতে অসুবিধা হবে না। আর হচ্ছে এভাবে হচ্ছে আপনার লোকেশনটা নেয়, যে আপনার কোন ফোল্ডারের আন্ডারে কোথায় রাখছেন এক্স্যাক্ট ওই লোকেশনটা, তারপরে হচ্ছে ফাইলের নামটা,
লাইক হচ্ছে এটা হচ্ছে ডেটা সেটের নাম উইথ এক্সটেনশন, এটা কিন্তু মাথায় রাখবেন। ফাইলের নাম .csv লেখা আছে, কিন্তু এখানে যদি আমি শুধু এতটুকু লিখতাম এই যে কার প্রাইস আন্ডারস্কোর লাইক ডেটা সেট, তাহলে কিন্তু এটা রান হতো না, লাইক রান হইতো বাট এরর দেখাইতো, ঠিক আছে। সো এইটা এই এক্সটেনশনটা কি আছে ওইটা কিন্তু আপনার লাইক মেক শিওর করা লাগবে আগে থেকে। সো আপনি ডেটা ফাইল থেকে এটা শিওর হয়ে নেবেন যে এটা কি এক্সটেনশনের ফাইল। ওকে, সো এখানে হচ্ছে আমরা সিএসভি ডেটা লোড দিচ্ছি, কিন্তু আপনার যদি এটা এক্সেল ডেটা হতো তখন কিন্তু এক্সটেনশনটা সিএসভি থাকতো না, তখন হয়তো আপনার .xlsx এক্সটেনশনের কোনো ডেটা লোড দেওয়ার জন্য একটা লাইব্রেরি ইউজ করা লাগে। ওই লাইব্রেরিটা আগে থেকে ডেফিনেটলি, লাইব্রেরি মানে হচ্ছে প্যাকেজ, ঠিক আছে, লাইক প্যাকেজটা আপনি ইনস্টল করতেছেন, লাইব্রেরিটা ইউজ করতেছেন। সো টেকনিক্যালি আপনি যে লাইব্রেরির কথা আমি বলতেছি ওই প্যাকেজটা আপনার কম্পিউটারে থাকা লাগবে। সো আপনার অলরেডি হচ্ছে যদি ইনস্টল দেওয়া থাকে, ওটা কি ইনস্টল দেওয়া লাগবে আমি একটু আবার বলতেছি, এটা হচ্ছে ওপেন XLSX। ওকে, এটা যদি আপনার ইনস্টল করা থাকে, আমার আছে যেহেতু আমি আর ইনস্টল করতেছি না, জাস্ট ইনস্টলে ক্লিক দিলে ইনস্টল হয়ে যেত। আমি এখন লিখবো জাস্ট ওপেন XLSX, লিখে যদি আমি রান করি, কোনো যদি এরর না দেখায় তার মানে এটা সাকসেসফুলি রান হয়ে গেছে। ওকে, সো এটা করার পর এখন আমি চাইলে read.xlsx লিখতে পারবো। read.csv হচ্ছে বেস লাইব্রেরি আন্ডারে, লাইক আর ইনস্টলেশনের সময় read.csv এর সব ফাংশন চলে আসে, read.table, read.delim এগুলোর সব ফাংশন বাই ডিফল্ট আপনার সাথে চলে আসছে আরে, কিন্তু read.xlsx এইটা আর এর মধ্যে বাই ডিফল্ট না, আপনি এটাকে জাস্ট এইটা লাইক রান দেওয়ার পর হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন। এখন কিন্তু আমি সেম প্রসেসেই এখানে এই লাইনটা লিখে, যদি আমার এটা সিএসভি এর জায়গায় XLSX ফাইল থাকতো তখন আমি এটাকে এখানে লিখে দিলে সেম কাজ, এটা কোনো লাইক নতুন কিছু না, জাস্ট হচ্ছে একই জিনিস, জাস্ট পার্থক্য কি সিএসভি এর জায়গায় আপনি ফাইল এক্সটেনশনটা চেঞ্জ করছেন। ওকে, তো এটাকে আমি কমেন্ট করে রাখতেছি। কমেন্ট করার পদ্ধতি হচ্ছে হ্যাশ দেওয়া, যে কোনো লাইনের আগে হ্যাশ দিয়ে দিলে ওইটার কোড রানিং এর সময় রান করবে না। সো আমাদের ডেটা সেট তো চলে আসছে, এখন ডেটা সেট যে আসলো এটা আমরা ভিউ করব কিভাবে। ওকে, সো আচ্ছা আমি এটাকে একটু কোডটাকে সেভ করি। কোডটা সেভের পদ্ধতি তো জানেন আপনারা, বলে ফেলছি অলরেডি, এই বাটনে ক্লিক করা, অথবা হচ্ছে আপনারা কি করতে পারেন লাইক কন্ট্রোল এস চাপতে পারেন, কন্ট্রোল এস চাপলেও আপনার কোড সেভের অপশন চলে আসবে, ঠিক আছে। সো আমি আমাদের সরি আচ্ছা একটু মাস্টার ক্লাসের কোডটা আমি এখানে সেভ করে রাখতেছি। ওকে, আমি সেভ করে রাখলাম, যে নাম চাই আমি ওই নাম দিয়ে সেভ করতে পারবো, অথবা আপনার যদি মনে হয় যে কোডের ফাইলের রিনেম করতে চান, আপনি রাইট ক্লিক করে এখানে রিনেম বাটনে ক্লিক করেও রিনেম করতে পারবেন। ওকে, সো এখন আমাদের ডেটা সেট যেহেতু চলে আসছে আমাদের এনভায়রনমেন্টে, ডেটাটা আসলে একটু দেখা উচিত যে ডেটার ভিতরে কি আছে, একটু এক্সপ্লোর করা উচিত। এটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল গোল থাকে একটা ডেটা সেট হাতে পাওয়ার পর, এটার মধ্যে আসলে কি কি ভেরিয়েবল আছে, ভেরিয়েবল গুলো থেকে কোনো পরিবর্তন করা লাগবে কিনা, কোনো ধরনের লাইক অ্যানোমালিজ আছে কিনা ওই জিনিসগুলো চেক করা, ঠিক আছে। সো আমরা ইনিশিয়ালি ডেটা এক্সপ্লোর করি, তারপর হচ্ছে ডেটা প্রি প্রসেস করি, মানে ক্লিন করি। ওই যে বললাম এক্সপ্লোর করে আমি দেখতেছি কোনো সমস্যা আছে কিনা, সমস্যা যদি পাই ওই সমস্যাটার কি করা লাগবে, ডেফিনেটলি আপনার ওই সমস্যার সমাধান করা লাগবে। আপনি যদি বলেন যে আমি সমাধান না করে কাজ করতে যাব, তখন আবার আপনি আরেক সমস্যায় পড়বেন, অ্যানালাইসিস করতে গিয়ে হলেও এটার সমাধান করা লাগবে। সো ইনিশিয়ালি আপনি সমাধান করে নেওয়া হচ্ছে বেটার, যে কোনো সমস্যা থাকলে ওটার আমি সমাধান করেই পরবর্তী কাজটা করব, ঠিক আছে। সো এখন খেয়াল করেন আমাদের এই যে ডেটা সেটটা আছে, ডেটা সেট তো লোড হয়ে গেল, এই ডেটা সেটকে ভিউ করব কিভাবে, এই যে নামের উপরে যদি আমি ক্লিক করি, অথবা আমি যদি একটা কোড লিখি লাইক PIEW দিয়ে আমি যদি ডেটা আন্ডারস্কোর কার এই ডেটা সেটের নামটা এখানে লিখে দেই এবং এটাকে রান করি, এখানে ক্লিক করা যেই কাজ, এই কোডটা রান করাও সেম কাজ, ঠিক আছে। সো আমি হচ্ছে এখানে রান করতেছি, অথবা আমি যদি ক্লিকও করি সেম একই কাজ হবে। সো এই যে দেখেন আমি প্রত্যেকবার যে কোনো একটা কিছু রান করলে কি দেখাচ্ছে, কনসোলে কিন্তু এটার আপডেটটা দেখাচ্ছে। সো আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনার কোড ঠিক মতো রান হচ্ছে কি হচ্ছে না, বা কোনো এরর দেখাচ্ছে কিনা, বা আপনার কাজটা কি হলো। সো এখন দেখেন এই যে ডেটা সেটটা, এটা আসলে ওই যে ফাইলটা একটু আগে শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই ফাইলটাই এখানে। এখন এখানে তো অনেক গাড়ির ইনফরমেশন আছে, তাই না। সো কতটা ইনফরমেশন আছে কিভাবে বুঝবেন আপনি, আপনি দেখবেন এখানে এই যে এনভায়রনমেন্টে এই জায়গায়
অবজারভেশন নাম্বারটা এখানে বলে দেয়া আছে। অবজারভেশন দিয়ে বোঝাচ্ছে যে কতটা রো অফ অবজারভেশন, ঠিক আছে? লাইক এক্সেল ফাইলে থাকে কি এই টাইপের কলাম থাকে, এভাবে হচ্ছে রো গুলা থাকে। সো অবজারভেশন হচ্ছে টেকনিক্যালি ওই রোজ গুলা, ঠিক আছে? সো এখানে 10,000 অবজারভেশন দিয়ে বোঝানো হয়েছে লাইক হচ্ছে আপনার ওই এক্সেল ডেটা সেটটার মধ্যে বা সিএসভি ডেটা সেটটার মধ্যে 10,000 অবজারভেশন ছিল, রো ছিল। ওকে, সো ভেরিয়েবলস কি? ভেরিয়েবলস টেকনিক্যালি আর দ্য কলামস, লাইক হচ্ছে আপনার প্রত্যেকটা কলাম একটা একটা ভেরিয়েবল, আবার এটাকে অনেকে এট্রিবিউট বলে। সো এট্রিবিউট ভেরিয়েবল দিয়ে আসলে আমরা সেম জিনিস বোঝাচ্ছি। টেকনিক্যালি এটা অনেকটা বৈশিষ্ট্যের মতো, তাই না? এখন দেখেন তো আমরা এই গাড়ির যে ডেটা সেটটা, এখানে ধরেন এই প্রথম গাড়িটা, এটা কোন ব্র্যান্ডের, এটা একটা বৈশিষ্ট্য, লাইক কোন মডেলের, কত সালে এই গাড়িটা লাইক ম্যানুফ্যাকচারিং হয়েছিল, তারপরে ইঞ্জিন সাইজ কি, ফুয়েল টাইপ কি, ট্রান্সমিশন ক্যাটাগরি কি, মাইলেজ, ডোরস, নাম্বার অফ ওনার্স, প্রাইস, এগুলা এই লাইক ডেটার মধ্যে এই প্রত্যেকটা অবজারভেশনের ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য, আলাদা আলাদা বৈশিষ্ট্য, ঠিক আছে? সেজন্য এটাকে এট্রিবিউটও বলা হয়। এখন আমরা তো বুঝতে পারলাম আমার ডেটার ডাইমেনশনটা কেমন, তাই না? যে লাইক কতটা অবজারভেশন আছে এটাও আমি জানি, এখন কতটা ভেরিয়েবল আছে এটাও আমি জানি। তো এখানে তো অবজারভেশন 10,000 বুঝতেছেন নাম্বারটা কিন্তু আপাত দৃষ্টিতে কম মনে হলো, কিন্তু আপনি যদি ম্যানুয়ালি এটার মধ্যে কাজ করা লাগে তখন কিন্তু এটা অনেক হ্যাকটিক একটা সিচুয়েশন, ঝামেলার একটা জায়গা, যে এত অবজারভেশন নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? সো হ্যাঁ, আমি এখনই প্রশ্নে আসতেছি। সো এই গেল হচ্ছে আমাদের ডেটা ভিউ করা, ঠিক আছে? আমরা পরবর্তীতে আগানোর আগে আমি হচ্ছে কিছু প্রশ্ন নেব আপনাদের। হ্যাঁ, এখন কিছু প্রশ্ন নিচ্ছি, লাইক 5 মিনিট আমরা একটু প্রশ্ন উত্তর পর্বের মতো চালাবো, তারপরে আবার আমরা আর এর মধ্যে চলে যাব। জি, মাহমুদুল হাসান ভাই বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা হচ্ছে ডাটা কানেক্ট করতে চাইলাম, মানে যেভাবে আপনি ইনপুট করছেন সেম ভাবে দিলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে হচ্ছে এরর স্ল্যাশ জে ইজ আনরিকগনাইজড এসকেপিং ক্যারেক্টার স্ট্রিং। তাহলে এটা কি করবো এখন? আচ্ছা, ওইটা এরর দেখানোর কারণ হয়তো আপনার যে লোকেশনটা আপনি দিচ্ছেন ওই লোকেশনটা আপনার প্রপারলি হয় নাই হতে পারে, লাইক আপনার ওই যে ফরওয়ার্ড স্ল্যাশের জায়গায় হয়তো আপনার ব্যাক স্ল্যাশ হয়ে গেছে, এটা একটা কারণ হতে পারে। অথবা আপনার কোথাও স্পেলিং এর মিস্টেক থাকতে পারে, বা এই টাইপের মানে কোনো আননোন ক্যারেক্টার থাকতে পারে যেটা আসলে স্পেলড হয় নাই ঠিক মতো। সো এই ছাড়া আসলে অন্য কোনো কারণ হওয়ার কথা না। আসলে এখন ডিরেক্টলি চেক করে সলিউশন দেওয়াটা একটু টাফ। সো আপনি চাইলে ভাই ফাইল, আমি এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ ডিরেক্ট, আমি একদম বলেন। ওই যে ফোল্ডার ভিতর থেকে হচ্ছে কপি অ্যাজ পাথ যেখানে আছে আমি ওটাই ডিরেক্ট এনে দিলাম, তারপরে কি এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? ইট ডিপেন্ডস যে আপনার আসলে ফাইলের নামটা কি, কোনো কি এটার মধ্যে এমন ক্যারেক্টার আছে যেটা আসলে ইলিগাল ক্যারেক্টার বা আসলে আর ফ্যামিলিয়ার না, এই টাইপের ফাইলের নামটা কি এক্স্যাক্টলি যদি একটু বলতেন। কি লেখা আছে এখানে ফাইলে? দেওয়া আছে, আমি জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, যেহেতু এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল আর কি, তো আমি ওই অ্যাসাইনমেন্টটাকে জাস্ট হচ্ছে মানে স্পেস আছে এরকম আর কি। ফাইলের নামটা কি, লাইক অ্যাসাইনমেন্ট স্পেস? ফাইলের নাম আমার জি জি জি, আমার আইডি নাম্বার দেওয়া আছে, এক্সেল তাহলে শিট সমস্যা হওয়ার কথা না। B19060 এরকম আর আপনার কি এটা এক্সেল ফাইল না সিএসভি ফাইল? সিএসবি ফাইল। ওকে, তাহলে রিড ডট সিএসবি এর মধ্যে আপনি লোকেশনটা দিচ্ছেন, লোকেশনটা দেওয়ার পরে রান করাতে আপনার এরর আসছে, তাই তো? জি জি, আপনি কি এখানে ডাবল সম্ভবত কোটেশনটা ইউজ দেখাচ্ছে যে করছিলেন? স্ল্যাশ জে যেটা, ডাবল কোটেশন হ্যাঁ কি ইউজ ডাবল করে কোটেশন। ফেলছেন? ডাবল জি কোটেশনের মধ্যে আপনি লোকেশনটা দিচ্ছেন, লাইক যে স্ল্যাশ দিয়ে ফোল্ডার স্ল্যাশ এই টাইপের আপনার ফাইলের নাম এই টাইপের, তাই তো? জি জি। ওকে, তাহলে কোনো আচ্ছা আমি প্রবলেম আরেকবার দেখানোর ট্রাই কথা না, করতেছি ভাইয়া, আপনি মানে আমি আরেকবার ট্রাই ফাইলটাকে করেন। বাইর করে অন্য একটা একটা কাজ জায়গায় করেন, দেখি। আপনি কনসোলের একটা স্ক্রিনশট নিয়ে আপনি একটু চ্যাটে দিয়ে দেন, তারপর আমি দেখে বলবো যদি কোনো চেঞ্জ করা লাগে। হ্যাঁ, ওকে। আর জি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এখন পর্যন্ত যা যা দেখলেন এগুলো নিয়ে? থাকলে করতে পারেন, আমরা আর 2 মিনিটসের মতো প্রশ্ন নেব, তারপর আবার আমরা ব্যাক করব। প্রশ্ন না থাকলে আমরা ডিরেক্টলি ব্যাক করতেছি। ওকে, ওকে, ওকে। আচ্ছা দাঁড়ান একটু প্রশ্ন। রেকর্ডিং ম্যাকবুকের জন্য কি এসপিএসএস ক্র্যাক ভার্সন আছে? হ্যাঁ, ম্যাকবুকের জন্য এসপিএসএস ক্র্যাক ভার্সন আছে, বাট লেটেস্টটা নাই, অনেকটা পুরাতন আর কি, লাইক হচ্ছে 26 বা 23 এই টাইপের ভার্সন হতে পারে। রাইট নাও এসপিএসএস এর হচ্ছে প্রেজেন্ট ভার্সন হচ্ছে 30।
ওকে, লাইক অ্যারাউন্ড 23 বা 24 এর মতো হয়তো আপনি পাইতে পারেন ম্যাকের জন্য, বাট আছে। আমি সাজেস্ট করি না আসলে ম্যাকবুকের জন্য, কারণ ম্যাকবুক ক্র্যাক সফটওয়্যার চালানোর জন্য ততটা আইডিয়াল না। সো আইডিয়াল প্ল্যাটফর্ম বলা যায় যে উইন্ডোজ আপনি ক্র্যাক সফটওয়্যার পাবেন, লাইক অ্যারাউন্ড 27 পর্যন্ত পেয়ে যাবেন ক্র্যাক ভার্সন। ওকে ওকে, সো আমরা আবার ব্যাক করি। হ্যাঁ, তারপরে আপনারা চাইলে আপনাদের প্রশ্নগুলো টাইপ করে রাখতে পারেন, আমি দেখে নেব। সো এখন আমরা ডেটাটা ভিউ করলাম। এখন ডেটা ভিউ করা এসেনশিয়াল না, কারণ ডেটা ভিউ তো আপনি এক্সেলেও করতে পারতেছেন, তাই না? কেন আপনার আরই করা লাগবে? সো ডেটা ভিউর পর এটা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ট্র্যাকিং এর জন্য, কুইক চেকের জন্য। এখন ডেটা ভিউর পর আপনি নর্মালি যেটা করা উচিত এটা হচ্ছে ডেটাটাকে এক্সপ্লোর করার জন্য, লাইক হচ্ছে ডেটার কোন ভেরিয়েবলটার কেমন ভ্যালু আছে, এখানে মিসিং ভ্যালু আছে কিনা। মিসিং ভ্যালু হচ্ছে এমন ভ্যালু যেটা আপনার কোনো ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু ধরেন নাই, লাইক হচ্ছে আপনি প্রাইসের ভ্যালুগুলো দেখতেছেন কিন্তু এমন কিছু জায়গা থাকতে পারে যেখানে হচ্ছে প্রাইসের ভ্যালু দেয়া নাই, ঠিক আছে? লাইক এই জায়গাটা হচ্ছে এমটি, খালি। সো এই খালি থাকা এই ভেরিয়েবলটার এই ভ্যালুটা কি হচ্ছে আননোন। সো আননোন থাকলে ওই জিনিসটাকে আমরা চাইলে ফিল আপ করতে পারি। কিভাবে ফিল আপ করতে পারি? এই ভেরিয়েবলের অন্যান্য বৈশিষ্ট্যগুলোর বেসিসে অথবা আশেপাশের যে অন্যান্য ভেরিয়েবল আছে তাদের পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে ফিল আপ করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে মিসিং ভ্যালু থাকলে মিসিং ইম্পিউটেশন, ঠিক আছে? আরো প্রবলেমেটিক ভ্যালু থাকতে পারে, এমন ভ্যালু থাকতে পারে যেটা আসলে ইরিলেভেন্ট। ধরেন আপনি কোনো মানুষের বয়স নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? আপনার কাছে ধরেন 100 মানুষের বয়সের ইনফরমেশন আছে। সো এই যে বয়সের ইনফরমেশন গুলো আছে 100 মানুষের, এর মধ্যে এক একজন তো তাদের বয়স এক এক রকম বলছে। কেউ বলছে আমার বয়স 20 বছর, কেউ বলছে 25, কেউ বলছে 30, কেউ বলছে লাইক 80 বা কেউ বলছে 90, কিন্তু ওইখানে একজনের বয়স দেয়া আছে 500 বছর। সো ওই যে 500 যে সংখ্যাটা, ওই সংখ্যাটা আদৌ আপনার ভেরিয়েবলের সাথে রিলেভেন্ট কিনা। ডেফিনেটলি আপনি বলতে পারেন যে না, 500 বছর বয়সী তো কোনো মানুষ হইতে পারে না এখানে, বুঝতে পারছেন? সো আপনার সার্ভেতে বা আপনার ডেটার মধ্যে যে এই টাইপের একটা ইললজিক্যাল ভ্যালু চলে আসলো, ওইটা নিয়েও ডিল করা একটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ এটা নিয়ে যদি ডিল না করেন তাহলে কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হবেন। কিভাবে হবেন? ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমি বললাম যে একটা কোম্পানিতে 5 জন মানুষ কাজ করে। সো এই 5 জন মানুষের মধ্যে লাইক কোম্পানিতে 5 জন মানুষের মধ্যে তাদের স্যালারি আমি জানি, ফর এক্সাম্পল। তার মধ্যে যে কোম্পানির যে লাইক হাইয়েস্ট পজিশনে, ফর এক্সাম্পল সে হচ্ছে গিয়ে সিইও, ওনার স্যালারি হচ্ছে ধরেন লাইক 2.5 লাখ টাকা। ওকে, আর যে এক্সিকিউটিভরা আছে লোয়ার লেভেলে, তাদের স্যালারি হচ্ছে ধরেন 50,000 50,000 50,000 করে। ওকে, সো আমি একটা ডেটা সেট বানাই, ডেটা সেট ধরেন একটা ভেক্টর বানাচ্ছি, ডেটা সেট দরকার নেই। সো ভেক্টরের নাম দিয়ে নিলাম এক্স। ভেক্টর বানানোর জন্য সি ইউজ করা হয়। সি এর মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভেক্টরের এলিমেন্ট গুলা লিখবো। আমি প্রথমে লিখলাম হচ্ছে 2.5 লাখ। ওকে, তারপরে লিখলাম আমি হচ্ছে 50,000। তারপরে আবার আমি 50,000কে রিপিট করতেছি। ওকে, ধরেন কোম্পানিতে কয়জন মানুষ? 5 জন মানুষ বলছিলাম মনে হয়, নাকি? ওকে, 5 জন। সো 4 জনের স্যালারি এত, আরেকজনের স্যালারি এত। সো আপনারা একটা টার্মের সাথে পরিচিত মনে হয়, লাইক আশা করি আপনারা পরিচিত, এটা হচ্ছে এভারেজ বা গড়, ঠিক আছে? গড় স্যালারি কত? এখন কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি তো 5 জন মানুষের স্যালারি বললেন, তাদের গড় স্যালারি কত, বা ওই কোম্পানিতে একজন মানুষ চাকরি নিতে যাবে, সে জানতে চায় যে ওই কোম্পানি, আচ্ছা ওই কোম্পানিতে আমি তো চাকরি চাই, ওই কোম্পানিতে স্যালারিটার এভারেজ ভ্যালুটা কত। সেটা কিভাবে বের করবো আমরা? খুব সহজ ফাংশন, গড়কে লাইক মিন বলে, এভারেজ বলে। সো আমরা হচ্ছে মিন লিখবো, মিনের মধ্যে হচ্ছে এক্স লিখে আমি রান করব। দেখেন আমার কাছে এভারেজ স্যালারিটা চলে আসছে। এভারেজ স্যালারি কত দেখাচ্ছে এখানে? 90,000। সো এই এভারেজ স্যালারি যে বলতেছে সে 90,000, এটা কি আসলে কোম্পানির প্রপার রিপ্রেজেন্টেশন হচ্ছে? একজন মানুষ সে চাকরি নিতে আসবে, সে ডেফিনেটলি তো সে ডিরেক্টলি সিইও পদে চাকরি নিয়ে নেবে এমন না। সো সে যদি এভারেজ স্যালারি 90,000 ধারণা করে, সে তো কোম্পানিকে মনে করবে আহারে কত ভালো স্যালারি দিচ্ছে কোম্পানি, কিন্তু রিয়েলিটি কিন্তু এটা না। সো এই রিয়েলিটিটাকে বায়াস করতেছে কে? এই যে এক্সট্রিম একটা ভ্যালু আছে, এক্সট্রিম একটা স্যালারি আছে, সে কি করতেছে? অন্যদের স্যালারিকে বায়াস করে দিচ্ছে। গড় করার পদ্ধতি কি ছিল? সবগুলা ভ্যালু যোগ করে
নাম্বার অফ অবজারভেশন বা যতটা অবজারভেশন আছে এখানে হচ্ছে 5 দিয়ে ভাগ দেওয়া, তাই না? সো এই গড়ের এই পদ্ধতির মধ্যে হচ্ছে কি এই এক্সট্রিম ভ্যালুগুলা ইনফ্লুয়েন্স করে এই গড়ের পদ্ধতিকে, ঠিক আছে? কিন্তু তাছাড়া আরেকটা পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা এই সেন্ট্রাল ভ্যালু বা হচ্ছে গিয়ে লাইক গড়ে কেমন এই জিনিসটা বোঝা যায়, ওইটা হচ্ছে মেডিয়ান বা হচ্ছে মধ্যক বলি আমরা। সো মেডিয়ানের একটা বৈশিষ্ট্য কি, মেডিয়ান আপনার এক্সট্রিম ভ্যালু আছে কি না ওইটা সে চিন্তা করবে না, সে ডেটাটাকে ছোট থেকে বড় অনুক্রমে সাজিয়ে তার ঠিক মাঝামাঝি ভ্যালুটাকে নিয়ে নেবে। ওকে, সো এই যে মাঝামাঝি ভ্যালুটা সে নিয়ে নিচ্ছে, এইটাই হচ্ছে আলটিমেটলি মেডিয়ানের ভ্যালু। সো এখন চিন্তা করেন আমরা এই জায়গায় যদি মিন না লিখে মেডিয়ান লিখতাম তখন কি হইতো? দেখেন মেডিয়ানের ভ্যালু কত আসছে, 50, কারণ এটাকে সে সাজাইছে, সাজানোর পরে মাঝের যে ভ্যালুটা, এটা ছোট থেকে বড় ক্রমে সাজালে মাঝের ভ্যালু অলওয়েজ 50-এ আসতেছে, তাই না? যত আসে তত, ওইটা তো আর তার হাতে না। সো মাঝের ভ্যালুটা সে পেয়ে গেছে। এখন যদি বলি এটা কি প্রপার রিপ্রেজেন্টেশন, ডেফিনেটলি এটা লাইক মেজরিটি পিপলের রিপ্রেজেন্টেশন। সো আপনাকে যখন বলা হয় যে বাংলাদেশের মানুষের গড় ইনকাম এত, বাংলাদেশের মানুষের গড় জিডিপি এত, ঠিক আছে? সো এই যে মিন ভ্যালুটা ডেফিনেটলি অধিকাংশ সময় কি তৈরি করে, একটা বায়াসনেস তৈরি করে ডিউ টু এক্সট্রিম ভ্যালুজ ইন দা পপুলেশন, বুঝতে পারছেন? সো এক্সট্রিম ভ্যালুজ থাকার কারণে যে একটা বায়াসনেস তৈরি করলো, এটাকে অমিট করার একটা পদ্ধতিও বলতে পারেন আপনি হচ্ছে মেডিয়ান কি ইউজ করা। বুঝতে পারছেন মিন আর মেডিয়ানের বিষয়টা? কনফিউশন আছে নাকি? চাইলে আপনারা থামস আপ বুঝতে করতে পারছি। পারেন, হ্যাঁ, লাইক লাইক বলতেও হবে না, জাস্ট হচ্ছে ওই যে একটা লাইক বাটনের মতো আছে নিচে রিয়েক্ট করার, ওইটাতে ক্লিক করলে আমি আসলে বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন কিনা। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের মিন মিডিয়ানের খুব বেসিক একটা কনসেপ্ট। আমরা আবার আমাদের ডেটা সেটে ফিরে যাই। এখন ডেটাকে তো এক্সপ্লোর করা লাগবে, আমাদের ডেটা সেটে তো অনেকগুলো ভেরিয়েবল আছে, 10টা ভেরিয়েবল, 10,000 অবজারভেশন। এখানে 5টা অবজারভেশন দেখে আমি খুব সহজে চিন্তা করতে পারতেছি যে গড় হইলে কি হবে, মিডিয়ান হইলে কি হবে, হাতে কলমে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারতেছি। কিন্তু 10,000 অবজারভেশনকে আমি যদি ক্যালকুলেট করতে যাই, আমার এখানে ডেফিনেটলি একটা টাইমের বিষয় থাকে, আবার এখানে বিভিন্ন ধরনের ঝামেলা পোহাইতে হইতে পারে, যে লাইক ডেটা ক্লিনিং রিলেটেড বিভিন্ন ইস্যু থাকতে পারে। সো আর এর মধ্যে হচ্ছে আপনি এই টাইপের কাজগুলো খুব সহজে করতে পারবেন। কিভাবে করতে পারবেন? এখানে দেখেন ডেটার মধ্যে কি কি টাইপের ভেরিয়েবল আছে এটা নিয়ে আমরা একটু দেখি, তারপরে হচ্ছে আমি ডেটাটাকে একবারে বিস্তারিত এক্সপ্লোর করব। সো ওইটা দেখার জন্য আমরা করতে পারি হচ্ছে str, এটা দিয়ে হচ্ছে স্ট্রাকচার বোঝায়। str কোডের মধ্যে আমি যদি ডেটা সেটের নাম দিয়ে দিই, সে আমাকে সবগুলা ভেরিয়েবলের নাম, কোনটা কোন টাইপের ভেরিয়েবল হিসেবে আর পরিচিত, ওইগুলার একবারে ডিটেলস আমাকে কিন্তু সে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? সো এখানে এই যে str দিয়ে দেওয়ার কারণে সে কি করতেছে আমাকে, যে এই ডেটা সেটে এই 10টা ভেরিয়েবল এর নামগুলা এই তারপরে হচ্ছে কি সে আমাকে বলতেছে এটা হচ্ছে আমার ভেরিয়েবলের টাইপ, তারপরে সে আমাকে বলতেছে যে এই ভেরিয়েবলে এই রকমের কিছু অবজারভেশন আছে। সো স্যাম্পল সহকারে সে আমাকে দেখাচ্ছে। এখন আমি যদি চাই এই ভেরিয়েবল গুলাকে বিভিন্ন ধরনের কনভার্সন করতে পারবো, লাইক আমি যদি বলি যে ওকে আমার নিউমারিক ভেরিয়েবল গুলাকে আমি এই যে CHR দিয়ে বোঝায় ক্যারেক্টার, ওকে, তারপরে INT দিয়ে বোঝায় হচ্ছে ইন্টেজার, তারপরে হচ্ছে NUM দিয়ে বোঝায় হচ্ছে নাম্বার বা নিউমারিক। সো ইন্টেজার বা নিউমারিকের পার্থক্য কি, ইন্টেজার হচ্ছে পূর্ণ সংখ্যা, এটার মধ্যে কোনো ডেসিমেল রাখা যায় না। সো এটা একটা বলা যায় যে ভাই ডেসিমেল রাখলে সমস্যা কি? সো সমস্যা এক্স্যাক্টলি নাই, আবার কিছু জায়গায় সমস্যা আছে। কিছু ভেরিয়েবল থাকে যেগুলোর মধ্যে আসলে ডেসিমাল থাকাটা লজিক্যাল না। লাইক আপনি হচ্ছে গিয়ে পপুলেশন নিয়ে কাজ করতেছেন, মানুষের সংখ্যা। এখন মানুষের সংখ্যা যদি কেউ বলে যে ভাই মানুষের সংখ্যা বাংলাদেশে জনসংখ্যা কত, কেউ একজন বললো ভাই 20,50,50,, সরি 20,50,50, ঠিক আছে? সো 20,50,50 যে বলছে, এখন 50 দিয়ে আমি কি বোঝাবো? যে একজন মানুষ আছে তার লাইক অর্ধেক নাই এই টাইপের, না সে একজন মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, তাকে সরকার অ্যাড করে দিছে। সো এখানে ডেসিমেলের হতে পারে না, কিছু ভেরিয়েবল থাকেই বাই ডিফল্ট যে তারা হচ্ছে ইন্টেজার, ঠিক আছে? সো এটা কেমন হতে পারে, লাইক হচ্ছে এই যে ওনার কাউন্ট ছিল, ওনার কাউন্ট ডেফিনেটলি একটা ইন্টেজার ভেরিয়েবল। আপনি যদি বলেন যে ভাই এখানে ওনার কাউন্ট ইন্টেজার কেন হবে,
এটা হওয়া স্বাভাবিক, এটা ন্যাচারাল প্রসেস। লাইক ডোরস, নাম্বার অফ ডোরস, দরজা কয়টা একটা গাড়ির, সো নাম্বার অফ ডোরসও কিন্তু একটা ইন্টিজার নাম্বার, সো এটা যেভাবে আছে সেভাবে দ্যাটস ফাইন। আর নিউমারিক তো বুঝতেছেনই, ডেসিমেল যদি থাকে আপনি এটাকে নিউমারিক বলতে পারেন। আর নিউমারিকের মধ্যে চাইলে ইন্টিজারকে রাখতেও পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু নিউমারিক থেকে ইন্টিজার বানাইলে ডেসিমেল চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। সো এখন আমরা যে জিনিসটা দেখবো, এখানে যে ক্যারেক্টার গুলো আছে এগুলো হচ্ছে ধরেন বিভিন্ন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। সো এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলোকে প্রপারলি ক্যাটাগরিক্যাল করতে গেলে আর এর মধ্যে আমরা হচ্ছে করি কি ফ্যাক্টর বানাইতে হয়। সো ফ্যাক্টর বানানোর জন্য আমরা যে কোডটা এখন লিখবো, সরি, ওকে, সো এখানে আমরা এখন আগে ফ্যাক্টর বানাই নিচ্ছি, তারপরে হচ্ছে আমি ওভারঅল ডেটাকে অ্যাট এ গ্ল্যান্স সামারাইজ করে ফেলবো। সো আমরা একটা লাইব্রেরি ইউজ করব, এই লাইব্রেরিটার নাম হচ্ছে আমাদের টাইডিভার্স। ওকে, টাইডিভার্সের আন্ডারে আমাদের টাইডিভার্সকে আসলে একটা প্যারেন্ট লাইব্রেরিও বলা হয়, তার কারণ হচ্ছে টাইডিভার্স প্যাকেজের আন্ডারে অনেকগুলো ছোট ছোট প্যাকেজ আছে যেগুলো বিভিন্ন গোল ফুলফিল করে, ঠিক আছে। লাইক এই টাইডিভার্স প্যাকেজের আন্ডারেই হচ্ছে ডেটা ক্লিনিং এর কিছু প্যাকেজ আছে, ডেটা ভিজুয়ালাইজেশনের কিছু প্যাকেজ আছে, লাইক হচ্ছে ডেট রিলেটেড ম্যানিপুলেশনের কিছু প্যাকেজ আছে। আমরা এখন এটাকে রান করলেই দেখবেন যে ওই অ্যাটাচড প্যাকেজগুলোর নাম সে কিন্তু এখানে নিচে দেখাবে, যেহেতু আমি আজকে প্রথমবার রান করতেছি। লাইক মানে একবার আর কে অফ করে অন করলে তখন আপনার লাইব্রেরি কিন্তু রান করতে হয়, লাইব্রেরি ইনস্টল করা লাগে না, বাট রান করতে হয়। সো আজকে যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য আরটাকে ক্লোজ করে অন করা হয়েছে, তাই এখন আমার এটা রান করলে দেখাবে এটার ইন্টারনাল প্যাকেজেস গুলা, দেখেন। কিন্তু আমি যদি এখন এটাকে আবার রান করি তখন কিন্তু আর আমাকে ওই জিনিসগুলো দেখাবে না, কারণ এটা অলরেডি প্যাকেজ গুলাকে সে অ্যাটাচ করে নিয়েছে। সো প্যাকেজ কি কি, এখানে ডিপ্লয়ার আছে, ডিপ্লয়ারের কাজ কি, এই টাইডিভার্সের আন্ডারেই, আপনার আর আলাদা ইনস্টল দেওয়া লাগবে না। লাইক ডিপ্লয়ার এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে টাইডিভার্সের সময়। সো ডিপ্লয়ারের কাজ হচ্ছে ডেটা প্রি প্রসেসিং, ক্লিন করা। রিডার দিয়ে হচ্ছে আমরা ডেটা রিড করি এনভায়রনমেন্টে, লাইক বিভিন্ন টাইপের ডেটাকে রিড করা যায় রিডারে। ফরক্যাটস দিয়ে হচ্ছে কি বিভিন্ন ধরনের ডেটা ক্লিনিং করা হয়। স্ট্রিঙ্গার দিয়ে হচ্ছে গিয়ে টেক্সট টাইপ যেই বা ক্যারেক্টার টাইপের যেসব ভেরিয়েবলস থাকে ওইগুলোর ক্লিন করা হয়। অনেক সময় দেখবেন যে ডেটাটা এমন থাকে যে বিভিন্ন মানুষের মেসেজ, ঠিক আছে, বা বিভিন্ন প্যারাগ্রাফ। সো এই যে মেসেজ গুলা বা প্যারাগ্রাফ গুলা বা হচ্ছে কি আপনি ধরেন টেক্সট বা টুইট, এই যে টুইটার যে টুইট করে এগুলা, সো এই টাইপের যে ডেটা গুলা এগুলা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা বা ক্যারেক্টার টাইপের ডেটা, তাদেরকে অনেক সময় ক্লিন করা লাগতে পারে, ওই ক্লিনিং এর সব কাজ স্ট্রিঙ্গার দিয়ে করতে পারবেন অধিকাংশগুলাই। তারপর হচ্ছে ggplot2, এটাও টাইডিভার্সের আন্ডারে। দেখেন একটার মধ্যে কত কিছু চলে আসছে, যে আপনার যা লাগে ইউজ করেন, কোনো সমস্যা নেই। সো ggplot2 এর মধ্যে কি আছে, এখানে হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশনের অনেকগুলা ফাংশনালিটিস আছে, আমরা একটু পরে একটা সুন্দর প্লট বানাবো। তারপর হচ্ছে টিবলের মধ্যে আপনার ডেটা লাইক স্ট্রাকচারাল ম্যানিপুলেশনের বিভিন্ন কাজ করা যায়। তারপর হচ্ছে লুব্রিডেট, এর মধ্যে হচ্ছে ডেট রিলেটেড অপারেশন করা যায়। টাইডিয়ার দিয়ে ডেটার শেপিং এ বিভিন্ন ধরনের চেঞ্জ করা যায়। তারপরে পার্ট দিয়েও এই টাইপের বিভিন্ন ধরনের কাজ এখানে করা যাচ্ছে। শুধু এটা না, এটা হচ্ছে গিয়ে এখানে কিছু প্যাকেজ দিছে, তাছাড়া অন্যান্য বিভিন্ন ফাংশনালিটিস আছে এগুলোর মধ্যে, যেগুলো আপনারা প্রতিনিয়ত ইউজ করতে পারবেন। তো আমি এগুলো নিয়ে আর বিস্তারিত সময় দিচ্ছি না, আমরা হচ্ছে এখন একটু সামনের দিকে যাচ্ছি। কেন টাইডিভার্স লোড দিলাম, আমি একটু ডেটাটাকে ক্লিন করতে চাই। কি করতে চাই, এখানে যত ক্যারেক্টার আছে সবাইকে আমি ফ্যাক্টর বানাই নিতে চাই। ধরেন এই ডেটা সেটে ভেরিয়েবল 10টা না, 100টাও না, ধরেন 1000 ভেরিয়েবল, অনেক ভেরিয়েবল। এখন আপনি সবাইকে খুঁজে খুঁজে ক্যারেক্টার চিনা, এখানে তো আপনি অল্প দেখে বলতে পারতেছেন যে ভাই ব্র্যান্ড ক্যারেক্টার, মডেল ক্যারেক্টার, ফিউল টাইপ ক্যারেক্টার, ট্রান্সমিশন ক্যারেক্টার। সো এই জিনিসগুলো যে ক্যারেক্টার, এটা তো আপনি দেখতেছেন দেখে বলতেছেন, কিন্তু আপনাকে যদি বলি যে আচ্ছা ভাইয়া অনেক ভেরিয়েবল তো আমি তো আর এখন খুঁজে খুঁজে বের করতে পারবো না, হয়তো ভুল হয়ে যেতে পারে, বের করতে গেলে কিছু জিনিস মানে মিস হয়ে যেতে পারে আনইনটেনশনালি। সো এবার কিভাবে আমি করতে পারি যে সবাইকে আমি ফ্যাক্টর কিভাবে বানাবো। সো ফ্যাক্টর বানানোর কোডটা আমি আগে দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাজ ডট ফ্যাক্টর। এটার মধ্যে যে কোনো ভেরিয়েবলের নাম দিয়ে দিলে, ভেরিয়েবলের নাম কিভাবে দিবেন, ডেটা সেট $, ভেরিয়েবলের নাম দিলে সে ওই ভেরিয়েবলকে ফ্যাক্টর বানিয়ে ফেলবে। ওকে, সো এটা খুব সহজ, ফ্যাক্টর বানিয়ে ফেলবে এইভাবে, কিন্তু এটাতে একটা একটা করে দেওয়া লাগবে। এখন এইভাবে না করে আমরা হচ্ছে দেখেন কুইকলি কিভাবে কাজ করা যায়। আরে আমরা লিখবো ডেটা আন্ডারস্কোর কার, আমি একটা নতুন নাম দেব, আমি আগে ডেটা সেটটা যেভাবে আছে থাকুক, যাতে করে আপনারা পার্থক্য বুঝতে পারেন। চাইলে আমি আগের ডেটা সেটেও সেভ করতে পারি।
এটা হচ্ছে পাইপিং অপারেটর। পাইপিং অপারেটর আপনার মাল্টিপল স্টেপকে একসাথে করার জন্য কাজে লাগে। ওকে, সো পাইপিং অপারেটরের আন্ডারে আমি হচ্ছে লিখবো মিউটেট। মিউটেট দিয়ে নতুন ভেরিয়েবল ক্রিয়েট করা হয়। সো আমরা আসলে চেঞ্জ করে চাইলে নতুন ভেরিয়েবলও ক্রিয়েট করতে পারি অথবা এক্সিস্টিং ভেরিয়েবলের মধ্যে রাখতেও পারি, দুইটাই মিউটেটের কাজ। এক্সিস্টিং ভেরিয়েবলকে অল্টার করা অথবা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করা। সো আমরা একটা কোড লিখবো, এটা খুবই এসেনশিয়াল কোড, এটাকে বলি হচ্ছে আমরা অ্যাক্রোস। অ্যাক্রোস দিয়ে আসলে বোঝায় যে অ্যাক্রস দ্য ডেটা ফ্রেম, যে আপনি উপরে যে প্রিভিয়াস যে ডেটাটার নাম বললেন এটার আন্ডারে সবগুলোর মধ্যে সে চেক করবে। কি চেক করবে? হোয়ার ইজ ডট ক্যারেক্টার। ওকে, সো সে ইজ ডট ক্যারেক্টার দিয়ে সে চেক করতেছে ইজ ডট ক্যারেক্টার দিয়ে সে চেক করতেছে যে লাইক অ্যাক্রস দ্য ডেটা সেট কোন কোন ভেরিয়েবল ক্যারেক্টার আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি কমা দেব। অ্যাক্রসের মধ্যে হচ্ছে আমরা এই ক্যারেক্টার ভেরিয়েবলটা চেকের পর অ্যাক্রসের এই ফাংশনে দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে গিয়ে সে কি চেক করবে, তারপর হচ্ছে গিয়ে কি করবে। ঠিক আছে, আমি দেখেন অ্যাক্রসের আন্ডারে আমি এটাকে একটু নিচে নিয়ে যাই, তাহলে আপনারা আরো ভালো করে বুঝবেন। এবার একটু দেখেন, এই ব্র্যাকেটের ইন্ডেন্টেশন নিয়ে কোনো সমস্যা নেই, আর এর মধ্যে এই জিনিসগুলো খুবই ফ্লেক্সিবল, আপনি চাইলে এটাকে একবারে এই লাইনের মধ্যে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আপনার যেভাবে সুন্দর লাগে করতে পারেন, শুধু হচ্ছে কি আপনি ভুল না করলে হলো, বাট আপনার কোনো স্পেস এক্সট্রা আছে কি নাই এটার কারণে আসলে আমার সমস্যা নেই এখানে। সো এই যে অ্যাক্রসের মধ্যে দুইটা অপশন, একটা অপশনের মানে কি লিখলাম আমি, চেকিং পোর্শনটা লিখলাম যে আসলে সে কি চেক করতে চায়। তারপরের পোর্শনটা হচ্ছে গিয়ে সে কি করবে যদি পায়, তারা যদি ক্যারেক্টার হয় তখন কি করবে, তখন সে লিখবে অ্যাজ ডট ফ্যাক্টর। একটু আগে যে ফ্যাক্টর করার পদ্ধতিটা আপনাদেরকে লিখে দেখাচ্ছিলাম, সে জাস্ট লিখবে হচ্ছে অ্যাজ ডট ফ্যাক্টর। এখন দেখেন দুইটা অপশন হয়ে গেল, একটা হচ্ছে কি ভেরিয়েবলে কোথাও ক্যারেক্টার আছে কিনা, দ্বিতীয় অপশন হচ্ছে কি থাকলে ফ্যাক্টর বানাই ফেলো, ক্যাটাগরিক্যাল বানাই ফেলো। এখন আমি রান করলাম, কি হয়েছে আপনারা হয়তো বুঝতেছেন না। দেখেন এখানে একটা নতুন ডেটা সেট ক্রিয়েট হয়েছে। পার্থক্য কি এই ডেটা সেট আর আগের ডেটা সেটে, আমি দেখাই একটু। এখানে দেখেন মানে স্ট্রাকচার এটা দিলে, এর আগে ছিল কি এই জায়গাগুলোতে ক্যারেক্টার ছিল, তাই না? দেখেন এর আগে কি ছিল, ক্যারেক্টার ক্যারেক্টার ক্যারেক্টার, ইন্টিজার আর নিউমারিকে কিন্তু আমি হাত দেই নাই, যেমনি আছে এমনি আছে। আমি জাস্ট হচ্ছে যেখানে যেখানে সে ক্যারেক্টার পাইছে সবাইকে ফ্যাক্টর বানাই ফেলছে। লাভ কি ফ্যাক্টর বানাইলে, আপাতত একটা লাভ দেখায়, আরো বহু লাভ আছে, কিন্তু আপাতত একটা লাভের মানে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। এখন আমি যদি আমাদের প্রিভিয়াস ডেটা সেটকে সামারাইজ করি, ঠিক আছে, ওভারঅল ডেটা সেটকে আমি একসাথে সামারাইজ করে ফেলতে পারবো। সামারি লিখলাম, সামারি লিখে আমি আগের ডেটা সেটের নামটা লিখি এবং রান দিই। দেখেন কি আসতেছে, যতগুলা সে নিউমারিক এবং ইন্টিজার ভেরিয়েবল পাইছে তাদের দেখাইছে যে মিনিমাম ভ্যালু কত, তারপরে ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালু কি, মিডিয়ান কি, মিন কি, থার্ড কোয়ার্টাইলের ভ্যালু কি, ম্যাক্সিমাম ভ্যালু কি, একবারে ডিটেইলস সে দেখাইছে। কিন্তু যেখানেই সে ক্যারেক্টার পাইছে সে বলছে যে ওকে এখানে ক্যারেক্টার আছে এতটা এবং এটা হচ্ছে ক্যারেক্টার, দ্যাটস ইট। এখানে কিন্তু আর কোনো ইনফরমেশন সে আমাকে দেখায় নাই। কিন্তু সেম কাজটাই, সেম কোডটাই যদি আমি এইটার পরিবর্তে আমাদের এই যে এখন যে একটা ডেটা সেট লিখলাম এইটা দেখি, তাহলে কি হবে দেখেন। এবার কি দেখাচ্ছে, এবার দেখাচ্ছে এই যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের কোন ক্যাটাগরিটা কতবার আসছে, লাইক লাইক পসিবল প্রথম দিকের কিছু ক্যাটাগরির নাম প্লাস হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছে, যে ফোর্ডের গাড়ি আছে, ফোর্ডের গাড়ি আছে লাইক 1048, তারপরে হচ্ছে ফিয়েস্তা মডেলের গাড়ি আছে লাইক 363, তারপরে ফিউল টাইপ ডিজেল আছে 2512টা গাড়ির। এই ফ্রিকোয়েন্সি গুলো সে আগে কিন্তু দেয় নাই, দেখেন আগে কিন্তু জাস্ট বলছে যে এটা একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল দিয়ে সে ছাড় পেয়ে গেছে, কিন্তু এখন কিন্তু না, এখন কিন্তু সে ফ্রিকোয়েন্সি সহকারে দেখাচ্ছে। তারপরেও তারপরেও এটা আপনি যখন ওভারঅল করতে যাবেন এটা আপনাকে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে, লাইক এক এক ভেরিয়েবলকে সে এক এক ভাবে রিপ্রেজেন্ট করতেছে। আর আপনি যদি ম্যানুয়ালি এই কাজটা করতে চান ওইটাও কিন্তু আপনি করতে পারবেন। লাইক আপনার যদি মন চায় যে আচ্ছা আমি একটা ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি গুলো দেখতে চাই, কোন ভ্যালুটা কতবার আসছে ওই ভেরিয়েবলের মধ্যে, লাইক কোন গাড়িটা কতবার আসছে, আপনি চাইলে জাস্ট সিম্পলি লিখতে পারেন ট্যাবল। ট্যাবল লিখে ওইটার মধ্যে ডেটা আন্ডারস্কোর কার 1 দিলাম, দিয়ে হচ্ছে ডলার সাইন দিয়ে আমি যদি ধরেন মডেল লিখি, ঠিক আছে, মডেল লিখে যদি রান দেই
দেখেন এই যে 3 সিরিজ, 5 সিরিজ, A3, A4 অ্যাকর্ড বিভিন্ন মডেলের ফ্রিকোয়েন্সি গুলো এখানে দেয়া আছে। শুধু তা না, আমি যদি এখন ব্র্যান্ড লিখি, ব্র্যান্ডের ক্ষেত্রেও এরকম ভাবে আমাকে একটা লিস্ট দিয়ে দেবে। দেখেন ওডি আছে কতটা, বিএমভি আছে কতটা, তারপরে শেভরলেট আছে কতটা, ফোর্ড আছে কতটা, এই সবগুলা ডিটেলস আমাদেরকে এখানে ফ্রিকোয়েন্সি গুলা দিয়ে দিচ্ছে। ওকে, সো এই যে ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি, এই ইনফরমেশন গুলা হচ্ছে আমাদের ডেটাটাকে এক্সপ্লোর করতে হেল্প করতেছে। এবার আসেন আমরা একটু ডেটা ক্লিনিং এ যাই। এটা কিন্তু ডেটা ক্লিনিং এর স্টেপ একটা, যে আমি সবগুলা ক্যারেক্টারকে ফ্যাক্টর বানাই ফেললাম, এটা আমাদের একটা নিড। আরেকটা ঝামেলা আছে ডেটা সেটে, যদি একটু খেয়াল করেন দেখবেন প্রাইসের মধ্যে নিচে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়া আছে, ওইটা কি এনএইচ। এনএইচ দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে মিসিং ভ্যালু কি কয়টা আছে। এখানে দেখেন মিসিং ভ্যালু কয়টা আছে ডেটা সেটে, 5টা। আমাদের অবজারভেশন কয়টা ছিল, 10,000। 10,000-এর মধ্যে মিসিং কয়টা, 5টা। এখন কেউ একজন, আমি ডেটা সেটটাকে একটু আবার ওপেন করি এক্সেলে, কেউ একজন দেখে বলেন তো ভাই কোথায় কোথায় মিসিং আছে, একটু খুঁজে দেন তো আমারে। সহজ কাজ মনে হচ্ছে, ঝামেলার কাজ না? মানে যদি ডেটাটা আরো বড় হইতো, ফর এক্সাম্পল 4 লাখ রো হইতো বা 5 লাখ রো হইতো, মানে অনেক ইনফরমেশন থাকতো, আর মিসিংটা শুধু একটা ভেরিয়েবলে না, অনেকগুলো ভেরিয়েবলে মিসিং থাকতো। এবার তাদেরকে বসে বসে ডিটেক্ট করা, গণনা করা, গনে গনে হচ্ছে বের করা, একটা টাইম কনজিউমিং বিষয়। যে জায়গার মধ্যে আপনার এই ভেরিয়েবল গুলার যতটার মধ্যে যতটা মিসিং ছিল সবগুলা কিন্তু সে এখানে লিস্ট করে দেখাই দিত। ঠিক আছে, একটাতে আছে দেখে একটাতে দেখাইছে, যদি অন্যগুলোতে থাকতো সবগুলাই দেখাইতো। সো এটা আমাদের কাজ অনেকটা সেভ করে দেয়, ঠিক আছে, টাইম বাঁচায় অনেকটা। আপনাদের বিরক্ত লাগতেছে না তো নাকি? একটু পরে আমরা মজার জিনিস দেখবো, বিরক্ত চলে যাবে আশা করি, যদি লাইগেও থাকে। সো এখন আমরা একটু দেখি যে এই যে মিসিং ভ্যালু 5টা, আমি তো জানি না কোথায় আছে মিসিং, তাই না? সো এই মিসিং ভ্যালু গুলাকে আমি যদি এগুলা থেকে লাইক সমাধান চাই, সমাধান কি হতে পারে, এই মিসিং ভ্যালু গুলাকে কোনো একটা আমার নিচ থেকে দেওয়া কোনো ভ্যালু দিয়ে রিপ্লেস করে ফেলা। সো জেনারেলি মানুষ করে কি, তারা হচ্ছে এভারেজ দিয়ে রিপ্লেস করে বা মিন দিয়ে রিপ্লেস করে। লাইক প্রাইস যে ভেরিয়েবলটা, এটার যদি আমি এভারেজ নেই, লাইক আমি এই ডেটা সেটটাকে ইউজ করে আমি এখন হচ্ছে মিন বের করব। কার মিন বের করব, এই প্রাইস ভেরিয়েবলের। তো আমি লিখলাম, ফর এক্সাম্পল আমি লিখলাম যে মিন, মিন ফাংশনের মধ্যে আমি এখন ডেটা সেটের নাম দিলাম, দিয়ে ডলার সাইন দিয়ে প্রাইস দিলাম। দেওয়ার পর যেহেতু এটাতে মিসিং আছে, ডিরেক্টলি মিন ফাংশন কাজ করবে না, সো আমি এটাকে একটু আগে থেকে বলে নেই, যদি মিসিং পাও এটাকে বাদ দিয়ে মিন ক্যালকুলেট করো, কারণ মিসিং এর তো ভ্যালু নেই, এটার তো আর সে মিন বের করতে পারবে না। সো ইগনোরিং মিন, মিসিং, সে মিনটা বের করবে। সো এভারেজ প্রাইস অফ কার কত, 8,853, এটা ডলারে আর কি, ঠিক আছে। সো এই যে 8,853 ডলারের যে গাড়ি, এটা কি এভারেজ প্রাইস, মানে আপনার কাছে যে 10,000 গাড়ির প্রাইস আছে তার গড় হচ্ছে এত। সো আপনাকে গিয়ে বললাম যে আচ্ছা ভাই আমি 5টার গাড়ির তো পাইতেছি না, মিসিং ভ্যালু পাইছি, তাদের কোনো ভ্যালু জানি না। তো আপনি বললেন যে আচ্ছা ভাই আপনি একটা গড় করেন, করে ওই 5টা ভ্যালুতে বসাই দেন, এটা একটা সলিউশন হতে পারে। কিন্তু এই 5টা গাড়ির গড়, লাইক এই ফুল ডেটা সেটের গড় যে 5টা গাড়ির প্রাইসকে রিপ্রেজেন্ট করবে, এটা একটা বায়াসনেস হয়ে যাচ্ছে না? কারণ এখানে তো এমন গাড়ি আছে যেগুলোর প্রাইস খুব হাই প্রাইস হতে পারে, এমন ক্যাটাগরি, লাইক স্পেসিফিক ক্যাটাগরিতে প্রাইস স্ট্রাকচার ডিফারেন্ট হতে পারে, তাই না? আমাদের ডেটা সেটাতে যদি আমি আবার যাই, লাইক যেই গাড়িটা পুরাতন মডেলের, এটার প্রাইসে একটা ডিফারেন্স থাকতে পারে, যেটার ব্র্যান্ড হচ্ছে লাইক একটু দামি ব্র্যান্ড, ওইটার ক্ষেত্রে প্রাইস ডিফারেন্ট হতে পারে। তারপরে ফুয়েল টাইপ লাইক হাইব্রিড কিনা লাইক ডিজেল, এটাতেও পার্থক্য, ট্রান্সমিশনে পার্থক্য থাকতে পারে, ওনার কতটা আছে এগুলোতে পার্থক্য থাকতে পারে, লাইক বিভিন্ন পার্থক্য তৈরি করতে পারে, তাই না, ওই প্রাইসের মধ্যে। তো এখন ইনস্টেড অফ ডিরেক্টলি রিপ্লেসিং দ্য মিসিং ভ্যালু বাই মিন, আমরা করতে পারি কি, আমরা হচ্ছে গিয়ে মিন বের করব, বাট হচ্ছে গ্রুপ ওয়াইজ। লাইক আমি ডিরেক্টলি সবার প্রাইস নিয়ে মিন বের করব না, আমি মিন বের করব হচ্ছে গ্রুপ ওয়াইজ, এবং ওই স্পেসিফিক গ্রুপের জন্য হচ্ছে কি তাদেরকে রিপ্লেস করব। লাইক ফর এক্সাম্পল আপনি যদি বলেন এখানে হচ্ছে এই মিসিং ভ্যালুটা ফর এক্সাম্পল ধরেন ওডি গাড়িতে আছে, ঠিক আছে। সো ওডি গাড়ির একটা ভ্যালু মিসিং আসছে, প্রাইস জানি না আমি। সো আমি যদি ইনস্টেড অফ অন্যান্য ব্র্যান্ড গুলা সবাইকে মিলিয়ে মিসিং ইম্পিউটেশন না করে, আমি যদি জাস্ট অডি গাড়ির প্রাইস গুলাকে নিয়ে এভারেজ করি, ওইটা আর একটু বেশি কাছাকাছি হবে না ভ্যালুটার? লাইক অডিতে যেহেতু প্রাইস মিসিং আসছে, তাহলে আমি অডির প্রাইস গুলা নিয়ে এভারেজ করি,
এটা একটা আইডিয়াল ওয়ে হতে পারে। তারপর আমি যদি আরো স্পেসিফিক বলি, লাইক ওকে আপনি বলছেন যে অডির প্রাইস নিয়ে কাজ করবেন, দ্যাটস ফাইন, ইন্টারেস্টিং এবং অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আমি আর একটু স্পেসিফিক করতে পারি না যে আচ্ছা অডির কোন ব্র্যান্ডের গাড়িটার প্রাইস মিসিং, তাহলে আমি ওই মডেলের লাইক অডি ব্র্যান্ডের ওই মডেলের স্পেসিফিক কোন মডেলের প্রাইস মিসিং ওই মডেলের হচ্ছে আমি করতে পারি, লাইক এভারেজ নিয়ে কাজ করতে পারি, এটা আরো প্রিসাইজ হবে। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, শুধু মডেল না, আমি ইয়ার কেও কনসিডার করতে চাই, আমি ব্র্যান্ডেরও ইনফরমেশন ইনক্লুড করতে চাই, মডেল, ইয়ার, ধরেন ফিউল টাইপ, এই ধরেন এই চারটা ভেরিয়েবলের ইনফরমেশনকে একসাথে করে এভারেজ করে তারপরে যে ভ্যালুটা পাবো ওইটা দিয়ে হচ্ছে আমি প্রাইসের ভ্যালুটা ইম্পিউট করব। সো ইনস্টেড অফ ডিরেক্টলি ইম্পিউটিং ইট বাই ওয়ান ভ্যালু, আপনি কি করতেছেন গ্রুপ ওয়াইজ ভ্যালুগুলা বের করে করে যেইটার যে ইম্পিউটেশন প্রয়োজন ওইটা করতেছেন, ওইটা বেটার না? তো এই যে একটা ঝামেলার জিনিস, এটা যদি এক্সেলে করতে চাইতেন বহু ঝামেলা পোহাইতে হইতো। কি করতে হইতো, আপনি পিভট টেবল করে প্রত্যেকটার ভ্যালু আলাদা আলাদা ভাবে লাইক চেক করে 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 এগুলা দিয়ে আবার মিসিং ইম্পিউটেশন করা, বহু ঝামেলার কাজ। সো এই কাজটাকে আমরা যদি করতে চাই আমি একটু লিখে নিচ্ছি, এটাকে বলি হচ্ছে আমরা গ্রুপ ওয়াইজ মিসিং ইম্পিউটেশন। সো এখন ফর এক্সাম্পল আমি হচ্ছে ভেরিয়েবল নিচ্ছি, ঠিক আছে, ধরেন আমি এটার নাম দিয়েছি ডেটা কার 2, ওকে। তো এখন হচ্ছে আমরা গ্রুপ বাই করব, ঠিক আছে, কোন কোন ভেরিয়েবল দিয়ে আমি গ্রুপিং করতে চাই। লাইক এখানে হচ্ছে ধরেন আমি ব্র্যান্ড, মডেল, ইয়ার, তারপর হচ্ছে ফিউল টাইপ, এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আমি গ্রুপিং করে ফেলি। হ্যাঁ, ব্র্যান্ড, দেখেন আমি বানান ভুল টুল করলে কিন্তু সে আবার আমাকে একটু সাজেশন দিচ্ছে যে এই জায়গায় ভুল আছে। মডেল, তারপর কি ছিল, আমি চাইলে কিন্তু এখান থেকেও ভেরিয়েবলের নাম দেখতে পারি, এখানে ক্লিক করলে কিন্তু একটু নিচের দিকে আসবে। বেশি ভেরিয়েবলের নাম থাকলে এখান থেকে দেখা যৌক্তিক না, স্ক্রল করতে করতে হারিয়ে যেতে হবে, আবার সবার নাম দেখাবে না। ব্র্যান্ড, মডেল, ইয়ার, ফিউল টাইপ দিই, হ্যাঁ এগুলাই রাখতেছি। এখানে আমাদের ইচ্ছা মতো আমি গ্রুপিং ভেরিয়েবল দিলাম। এবার হচ্ছে আমি মিউটেট করব। কি মিউটেট করব, সেম ভেরিয়েবলটার মধ্যেই মিউটেট করব, বাট কি লিখবো, আমি প্রাইস লিখলাম একই নাম। এখন প্রাইসের মধ্যে হচ্ছে আমি ইফ এলস কন্ডিশন দেব। ইফ এলস কন্ডিশনের মধ্যে তিনটা অপশন রাখে, একটা হচ্ছে গিয়ে কি চেক করতে চান, এটা ফুলফিল করলে কি বসবে, ফুলফিল না করলে কি বসবে, তিনটা জায়গা। টেস্ট, যদি টেস্ট ট্রু হয় তাহলে কি, টেস্ট ফলস হয় তাহলে কি। সো আমি ইফ এলস এর মধ্যে শুরুতেই লিখবো ইজ ডট এনএ, এটা দিয়ে আমি চেক করব যে প্রাইস মিসিং কিনা, প্রাইস এনএ কিনা, এনএ দিয়ে হচ্ছে মিসিংটা বোঝায়। সো ইজ ডট এনএ যদি সত্যি হয়, মানে মিসিং যদি হয়, তখন করবা কি, তখন হচ্ছে মিনের মধ্যে, মিন ফাংশনের মধ্যে আমি প্রাইসকে লিখে ওই যে একটু আগে যে ইন্ডিভিজুয়ালি আমি বের করছিলাম না এনএ ডট আরএন দিয়ে, আর ডিপ্লয়ার মানে সরি টাইডিভার্সের আন্ডারে পাইপিং অপারেটরে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার এগুলা স্ট্রাকচারাল ওয়েতে থাকে, সুন্দরভাবে একটার পরে একটা একটার পরে একটা সিকোয়েন্সিয়ালি রান হয়। সো আপনারা টেনশন করতে হয় না আর কি। সো na.rm ইকুয়াল আমি ট্রু দিয়ে দিলাম। সো আমি কি করলাম, যদি মিসিং পায়, এটা যদি সত্যি হয় যে মিসিং, তখন সে মিন দিয়ে ইম্পিউট করবে, আর যদি মিথ্যা হয় তখন সে লাইক মিথ্যা হওয়া মানে কি, মিসিং না, মিসিং না হইলে যা আছে তাই বসাই দাও, ঠিক আছে। লাইক মিসিং পাইলে মিন ভ্যালু বসাও, মিসিং না পাইলে এক্সাক্ট আসল ভ্যালুটা বসাও। এখন আমি যদি রান করি, দেখেন কি হয়েছে, হয়তো আপনারা এখন দেখবেন না, বাট আমি যদি সামারি করি আগের মতো, তাহলে দেখবেন যে এবার আর কোনো মিসিং ভ্যালু নাই, ঠিক আছে। এই যে দেখেন আমি সামারি করলাম, দেখেন প্রাইসে কি কোনো মিসিং ভ্যালু আছে। এখন আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আগের সামারিটা কি ছিল, এটা ছিল আগের ডেটার সামারি, এখন হচ্ছে আমাদের নতুন ডেটার সামারি। দুইটাতে পার্থক্য কি দেখেন, মিনিমাম প্রাইস ম্যাক্সিমাম প্রাইস আগের মতোই আছে। পার্থক্য কি হয়েছে, পার্থক্য হয়েছে আগে 5টা মিসিং ছিল, এখন আর একটাও মিসিং নাই, ঠিক আছে। কিছু পরিবর্তন আসবে ডেফিনেটলি, লাইক ফার্স্ট কোয়ার্টাইল, মিন, মিডিয়ান, এগুলোর মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে, কিন্তু যদি
এত বেশি চেঞ্জ না হয় তখন ওই পরিবর্তনটা এতটা বেশি অবজারভেবল হয় না আর কি, মানে নোটিস করা যায় না এত বেশি। তো এইখানেও এত বেশি নোটিস করা যায় না, কিন্তু ইন্টারেস্টিংলি আমাদের এখন 10,000 ইনফরমেশন কমপ্লিট আছে, কোথাও আর মিসিং ভ্যালু নাই, আমার আর খোঁজা লাগবে না, আমি 100% শিওর যে এখানে কোনো মিসিং নাই। ওকে, এবার চলেন একটা ইন্টারেস্টিং ভিজুয়ালাইজেশন দেখে ফেলি কুইক। ওকে, এখন আমরা একটা ভিজুয়ালাইজেশন দেখবো। ভিজুয়ালাইজেশনের উদ্দেশ্য বলতে হবে ডেফিনেটলি, উদ্দেশ্য ছাড়া আপনি ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করতে পারবেন না। যে ডেটা ভিজুয়ালাইজেশন করবেন উদ্দেশ্য কি, মানে কি উদ্দেশ্য নিয়ে হচ্ছে আপনি ভিজুয়ালাইজেশনটা ক্রিয়েট করতে চান। সো আমাদের এই ডেটা সেটে আমি হচ্ছে ধরেন প্রাইসকে ভিজুয়ালাইজ করতে চাই, আমি দেখতে চাই হচ্ছে আমার একটা গোল ফরেন, আমার এখানে ফর এক্সাম্পল আমার হচ্ছে গোল যে এখানে তো বিভিন্ন ইয়ারে ম্যানুফ্যাকচার করা গাড়ির প্রাইস দেয়া আছে, ঠিক আছে। সো আমি দেখতে চাই ওই ইয়ারের এগেইনস্টে প্রাইস কেমন পরিবর্তন হচ্ছে, লাইক বছর একবারে পুরাতন গাড়ি থেকে শুরু করে নতুন গাড়ি পর্যন্ত। লাইক আমি যদি বলি আমাদের মিনিমাম এজ কত ছিল, মিনিমাম ইয়ার কত ছিল 2000 সালের গাড়ি, ম্যাক্সিমাম হচ্ছে 2023 সালের গাড়ি। সো 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত গাড়ির প্রাইস কেমন পরিবর্তন হইলো, বাড়লো না কমলো, এইটা আমার একটা গোল হইতে পারে। আরেকটা গোল কি হইতে পারে, ফর এক্সাম্পল আমি বলতে পারি যে গাড়ির ধরেন ট্রান্সমিশন টাইপ, অটোমেটিক গাড়ি, ম্যানুয়াল গাড়ি, সেমি অটোমেটিক গাড়ি, ঠিক আছে। সো এই যে প্রাইসের যে পরিবর্তনটা, ইয়ারলি যে প্রাইসের পরিবর্তনটা, আমি বললাম কি যে আচ্ছা ভাইয়া আমি এই পরিবর্তনটা দেখতে চাই, বাট এই পরিবর্তনটা বিভিন্ন ট্রান্সমিশন টাইপের গাড়ির মধ্যে, লাইক অটোমেটিক গাড়িতে কেমন পরিবর্তন হয়েছে, ম্যানুয়াল গাড়িতে কেমন পরিবর্তন হয়েছে, সেমি অটোমেটিকে কেমন পরিবর্তন হয়েছে, আমি ওইটা দেখতে চাই। সো এটা আমি কিভাবে ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করতে পারি, দেখেন ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করা কতটা সহজ। আমরা হচ্ছে লাগবে জাস্ট হচ্ছে ডেটা, নতুন ডেটা সেটটার নাম লিখলাম পাইপিং অপারেটর, আমরা আবার গ্রুপ বাই করব। কেন গ্রুপ বাই করতেছি, আমার প্রত্যেক ইয়ারের এগেইনস্টে একটা একটা ভ্যালু চাই, ঠিক আছে। আমি যদি আরো ভেরিয়েবল এড করি তারপর ওই রকম ভাবে চেঞ্জ হবে, গ্রুপিং হবে। তো আমি বললাম যে ইয়ার দিয়ে নিলাম, তারপর ধরেন হচ্ছে আমি ট্রান্সমিশন দিয়ে নিলাম। এবার আমি হচ্ছে গিয়ে গ্রুপিং করব, সামারাইজ করব। আমার জাস্ট একটা একটা ভ্যালু দরকার, আমার কিন্তু এখন আর ডেটার আর ডাইমেনশন যে 10,000 অবজারভেশন হবে এমন না, আমি প্রত্যেকটা ইয়ারের জন্য এবং এই স্পেসিফিক ট্রান্সমিশন টাইপের জন্য একটা করে ভ্যালু চাই। সো আমি প্রাইসে দিলাম নাম, আমি নাম চেঞ্জ করতেছি না, চাইলে চেঞ্জও করতে পারবো, দ্যাটস ফাইন, ইটস আপ টু মি। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি মেইন প্রাইস, যেহেতু এখানে মিসিং নাই আমার মেইন প্রাইস দিলেই কাজ হবে। এবার আমি এটা দিয়ে একটা ভিজুয়ালাইজেশন বানাই ফেলবো, দেখেন কত তাড়াতাড়ি বানানো যায়। আমরা এখন লিখবো জিজি প্লট, জিজি প্লটের মধ্যে ডিক্লেয়ার করব অ্যাস্থেটিক্স, মানে হচ্ছে প্লটের বৈশিষ্ট্যটা কি। সো এখানে আমি বলবো এক্স এক্সিসে রাখবো আমি হচ্ছে ইয়ারকে, এক্স এক্সিসে, ওয়াই এক্সিসে আমি রাখবো হচ্ছে প্রাইসকে, ওয়াই ইকুয়াল প্রাইস। তারপর হচ্ছে আমি এই যে লাইনটা ক্রিয়েট হবে ওইটাকে আমি কালার করব ট্রান্সমিশন দিয়ে। সো আমি কালার করব কি দিয়ে, ট্রান্সমিশন, ওকে, ট্রান্সমিশন দিয়ে কালার করব। এবার আমি বলবো আমি কোন ধরনের প্লট চাই, এই জিজি প্লটের আন্ডারে বহু ধরনের প্লট হতে পারে। সো আমি এখানে লিখবো জিওম লাইন, আপনি যদি জিওম লিখে জাস্ট ওয়েট করেন তাইলে দেখবেন কত নাম, জিওম বার, জিওম ব্ল্যাঙ্ক, জিওম বক্স, জিওম কলাম, জিওম কাউন্ট, জিওম কার্ভ, লাইক এগুলো বিভিন্ন ধরনের প্লট আছে যেগুলো আপনার জাস্ট চুজ করবেন আর হয়ে যাবে, চুজ করবেন আর হয়ে যাবে, কাইন্ড অফ লাইক দ্যাট, ওকে, যদি প্রপারলি অ্যাস্থেটিক্স ডিক্লেয়ার করা থাকে। সো আমি জিওম লাইন দিলাম, রান করি, এই যে লাইন চার্ট হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা লাইন চার্ট হয়ে গেছে। এখন যদি বলি যে ভাই লাইনটার মধ্যে একটু ডট সহকারে অ্যাড করতে পারলে আর একটু সুন্দর লাগতো, তো অ্যাড করে দেই। জিওম লাইনের পরে আমরা যদি বলি যে জিওম পয়েন্ট, দেখেন লাইনের মধ্যে প্রত্যেক জায়গায় একটা একটা করে পয়েন্ট চলে আসছে। এখন আমরা যদি বলি যে ওকে বানানো হয়েছে, এখন আমার একটু মাথায় একটু উল্টাপাল্টা চিন্তা আসছে। ধরেন আমি বললাম যে আচ্ছা ভাইয়া আপনি কষ্ট করে তো প্লটটা বানাইলেন, এখন আমার তো একটা নতুন প্রশ্ন জাগছে। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে গিয়ে আপনি তো বললেন যে ইয়ার ট্রান্সমিশন টাইপের মধ্যে ইয়ারলি কেমন চেঞ্জ হয়েছে। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে দেখতে পারতেছি লাইক অটোমেটিক গাড়ির প্রাইস গুলা ওভার দ্য ইয়ার সবসময় বেশি ছিল, ঠিক আছে, কম্পেয়ার টু ম্যানুয়াল এন্ড সেমি অটোমেটিক। যেটা হচ্ছে ম্যানুয়াল সেমি অটোমেটিক বিভিন্ন সময় ক্রস করছে, কখনো ম্যানুয়ালের প্রাইস বেশি ছিল, কখন সেমি অটোমেটিকের প্রাইস বেশি ছিল, বাট অটোমেটিক অলওয়েজ বেশি ছিল। এটা থেকে আমাদের একটা ডিসিশন বলতে পারেন, এবং সবগুলোই আপওয়ার্ড ট্রেন্ড দেখাইছে, লাইক ওভার দ্য ইয়ার নতুন গাড়িগুলোর প্রাইস বেশি কম্পেয়ার টু ওল্ডার গাড়ি, লাইক ওল্ডার মডেলস, ওকে। সো এখন
যেটা বললাম যে ঝামেলার একটা চিন্তা মাথায় আসছে, যে আমি বললাম যে একটা প্লট বানাইছেন ভাই, একটা দিয়ে তো আমার হবে না, আমি প্রত্যেকটা ইসের জন্য লাইক ফিউল টাইপের জন্য একটা একটা আলাদা প্লট বানাইতে চাই, তখন কি করব? সো ওকে, সমস্যা নেই, আমরা তো আর এখন ডেটা সেভ করি নাই, এই যে চেঞ্জ করলাম, গ্রুপ বাই করলাম, যেটা দিয়ে আমি প্লটটা আসলে বানাইলাম, ডেটাটা দেখতে আসলে এমন ছিল, ঠিক আছে, এই স্টেপ গুলার পর। তো আমি তো সেভই করি নাই। ওকে, আপনি যেহেতু চাচ্ছেন আমি আবার বানাই ফেলি, হ্যাঁ। তো আমি কি করব, আপনি বলছেন যে ফিউল টাইপ দিয়ে বানাতে হবে। ওকে, আমি চাইলে আহ, বাকিগুলা সেম রাখতে বলতেছেন, জাস্ট ফিউল টাইপ দিয়ে আর অনেকগুলা প্লট আপনি আলাদা আলাদা দেখতে চান। ওকে, দেখেন, সমস্যা নেই। তো আমরা লিখবো কি, ফিউল টাইপ লিখলাম, কমা দিলাম। তারপর আমি এখানে এই প্লটের মধ্যে আমি দরকার আমি বলতে পারি যে এই প্লটটাকে আমি র্যাপ করে করে প্রত্যেকটা ফিউল টাইপের জন্য আলাদা আলাদা আমি প্লট দেখতে চাই। দ্যাটস ফাইন, আমি হচ্ছে এখানে লিখবো ফিউল টাইপ, রান দেবো। দেখেন প্লট আগে একটা ছিল, এখন কয়টা হয়েছে, অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে। লাইক ডিজেলের জন্য একটা, লাইক ভিজুয়ালাইজেশন, ইলেকট্রিক গাড়ির জন্য একটা, হাইব্রিডের জন্য একটা, পেট্রোলের জন্য একটা। সো এইভাবে আমাদের আর কিন্তু অনেক মানে জটিল জটিল কাজগুলোকে সহজ করে দিচ্ছে। এখন এটা গেল হচ্ছে স্ট্যাটিক ভিজুয়ালাইজেশন। দেখেন আমরা কিন্তু প্লট বানাইছি, এখন এটাকে যদি আমি ডাইনামিক করতে চাই, কিভাবে করতে পারি? ডাইনামিক করাও খুব সহজ। দেখেন এই ভিজুয়ালাইজেশনটাকে আমি প্রথম হচ্ছে একটা জায়গায় একটা নামে রাখবো, লেটস সে আমি বললাম যে P1, একটা নামের মতো স্টোর করব। এখন কিন্তু এটা যদি ক্লিন থাকতো মানে খালি থাকতো, আপনার এই কোডটা রান করলে কিন্তু কোনো ভিজুয়ালাইজেশন দেখাইতো না, কারণ আপনি সেভ করছেন একটা জায়গায়, আপনি কিন্তু শো করেন নাই। শো করার জন্য আপনাকে এখন P1 কে শো করতে হবে। এর আগে তো আপনি জাস্ট এটা রান করতেছিলেন খালি জায়গা, মানে P1 ছাড়া এই অংশটুকু রান করতেছিলেন, যার কারণে আপনার এই অংশটুকু রান করাতে ভিজুয়ালাইজেশন সরাসরি দেখাচ্ছিল। এখন আপনি যেহেতু P1 এ রাখছেন, আপনি P1 কে দেখাইলে তখন ভিজুয়ালাইজেশন দেখবে। তো ওকে, P1 এ রাখছি যেহেতু, জাস্ট P1 রান করি। ওকে, এটা হচ্ছে স্ট্যাটিক। চলেন ডায়নামিক বানাই। ডায়নামিক বানানোর জন্য একটা লাইব্রেরি লাগে, ওই লাইব্রেরিটার নাম হচ্ছে প্লটলি। প্লটলি লাইব্রেরির আন্ডারে একটা ফাংশন আছে, ওইটার নাম হচ্ছে জিজি প্লটলি। জিজি প্লটলির মধ্যে যদি আমি P1 কে রেখে রান দিই, আপনার মনে হতে পারে যে ভাই কি পরিবর্তন আসলো, আগের প্লটই তো আছে নাকি? দেখেন পার্থক্য হচ্ছে, আগে ছিল প্লটসে, এখন হচ্ছে হচ্ছে কি ভিউয়ারে। পার্থক্য কি? পার্থক্য, আমি যদি এটার উপরে হোভার করি, দেখেন আগে কিন্তু স্ট্যাটিক প্লট ছিল, কোনো কিন্তু পরিবর্তন দেখাচ্ছিল না। এই যে দেখেন, এটাতে হোভার করলেও কিছু নাই, আপনি ক্লিক করলেও কোনো আসা যায় না। কিন্তু এখন আমি যদি হোভার করি, আমাকে কিন্তু ভ্যালু দেখাচ্ছে, দেখাচ্ছে কিনা, কোন বছর, প্রাইস কত, ট্রান্সমিশন টাইপ কি, সব ডিটেলস আমাকে দেখাই দিতেছে। আবার এটাতে গেলাম, দেখাই দিচ্ছে যে এটার উপরে হোভার করে এটা দেখাচ্ছে। নট ইভেন দ্যাট, আপনি যদি বলেন যে ভাইয়া আমি একটা স্পেসিফিক জায়গায় একটু জুম করে দেখতে চাই, আপনি জাস্ট এভাবে মার্ক করবেন, জুম হয়ে যাবে। সেম এক্সিসে জুম গুলো অ্যাপ্লিকেবল হয়ে যাবে। লাইক এটা যেহেতু একটা সেম এক্সিসে আছে, এটাও সেম এক্সিসে, দুইটাতেই জুমের কাজ লাইক এই এক্সিস লেভেলে অ্যাপ্লিকেবল হয়ে গেছে, ঠিক আছে। সো এই যে আপনি এখান থেকে ইজিলি দেখতেছেন যে চেঞ্জটা কি, অ্যানোমালিসটা কি। আবার যদি বলেন যে আমি একটু ব্যাকে চলে যেতে চাই, রিসেট করে দেন। আবার বললেন যে আচ্ছা ভাই আমি এখানে কি করতেছি, এই ছোট্ট এরিয়াটাতে তো অনেকগুলো ডট, একটু জুম করে দেখি। দেখেন জুম করে, আরো জুম করতে চান, করেন আরো জুম, কোনো সমস্যা নেই। এবার দেখেন যে কোথায় ক্রস করছে, কেমন ক্রস করছে। আচ্ছা শুধু এই দুইটাকে নিয়ে একটু ভালো করে দেখি তো, এই যে দেখেন কেমন পরিবর্তন হইতেছে। লাইক আপনার মতো করে এখানে ইন্টারেক্ট করতে পারতেছেন। এটা হচ্ছে কি এখানে একটা ইন্টারেক্টিভ প্লটের লাইক বলা যায় যে ওয়ে বলতে পারেন, ঠিক আছে। জিজি প্লট থেকে এভাবে আপনি ইন্টারেক্টিভ প্লট বানাইতে পারেন। সো এখন পর্যন্ত আমরা যা যা করলাম, লাইক ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা এক্সপ্লোরেশন, ডেটা ক্লিনিং, এখন অ্যানালাইসিসও কিন্তু আপনি আরই করতে পারতেছেন। বাট আজকের জন্য আমরা হচ্ছে একটু এসপিএসএস ও অ্যানালাইসিসটা করবো, যাতে আর কিছু দেখলেন এখন এসপিএসএস টাও কিছু দেখেন। এখন পর্যন্ত কারোর বিরক্ত লাগতেছে না তো নাকি? না ভাই, ভালো লাগতেছে। ওকে, সো তাহলে আমরা এখন ডেটা সেট তো একটু ক্লিন করে ফেলছিলাম না, এখন এই ক্লিন করা ডেটা সেট আবার এসপিএসএস এ গিয়ে ক্লিন করা একটু ঝামেলার তো। সো এত ঝামেলা না করে আমরা করব কি, এখন আর থেকে এসপিএসএস ফাইল বানাই ফেলবো। লাইক এসপিএসএস এর কিন্তু নিজস্ব ডেটা ফাইল আছে। সো আরে তো আমি সিএসভি ফাইল ডাইরেক্ট লোড দিয়ে ফেলছি, কিন্তু এসপিএসএস এও সিএসভি ফাইল লোড দেওয়া যায়। কিন্তু আমি ওই যে সিএসভি ফাইল লোড দিলে তো আবার আমি শুরু থেকে শুরু করতে হবে। এসপিএসএস এ এবার আমি ওই রকম সেম ডেটা পাবো, এটারে ক্লিন করো রে, লাইক ফ্যাক্টর বানাও, এ বানাও, ওই বানাও, মিসিং ইম্পিউট করো, এত ঝামেলা আমি পোহাইতে চাই না। যেহেতু আমি ক্লিন করে ফেলছি,
আমি এখন আর ওইটা SPSS ডিরেক্টলি আমি ডেটা বানাই ফেলবো, SPSS এর ডেটা আর থেকে। কিভাবে বানাই দেখেন, আমি এখন একটা লাইব্রেরি ইউজ করব, ওই লাইব্রেরির নাম হচ্ছে হেভেন। এটা হচ্ছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের ফরম্যাটে ডেটা বানাইতে হেল্প করে আর থেকে। সো এটার মধ্যে আমি লিখবো রাইট আন্ডারস্কোর, সাজেশন আসতেছে না, রাইট আন্ডারস্কোর SAB হওয়ার কথা। সো লিখি রাইট আন্ডারস্কোর SAB এর মধ্যে আমি হচ্ছে কি ডেটা সেটের নামটা দেবো আমাদের, যেটাকে আমি সেভ করতে চাই, হুইচ ইজ দিস ওয়ান। এটাই তো আমাদের লাস্ট পর্যন্ত ক্লিন করার অবস্থা। তারপরে হচ্ছে এখন আমরা ডাবল কোটেশনের মধ্যে একটা লোকেশন দিয়ে দেবো, আর হচ্ছে ডেটা সেটের নামটা দেবো। লোকেশনটা হচ্ছে ধরেন মাস্টার ক্লাসের আজকে লোকেশনটা আমি দিয়ে দিই, এবং হচ্ছে সরি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটা দিতেছেন দিতে পারেন, দ্যাটস ফাইন। মাস্টার ক্লাসের পর আমি হচ্ছে কি একটা স্ল্যাশ দিয়ে ডেটা সেটের নাম লিখবো। নাম দিচ্ছি আমি ক্লিন, ঠিক আছে, ক্লিন ডট SAB হচ্ছে SPSS এর ডেটা ফরম্যাট। সো আমি রান দিলাম, দেখেন এই ফোল্ডারটা এর আগে ছিল এই ফাইলগুলো, এখন এই যে ক্লিন ডট SAB চলে আসছে। এবার আমাদের আর এর আজকের কথাবার্তা শেষ, আমি এবার হচ্ছে SPSS ঢুকে যাই, একটু অ্যানালাইসিসের মানে উপলব্ধি দেই আপনাদেরকে, যাতে কারণ অ্যানালাইসিস বা এই ক্লিনিং এগুলার বহু কাজ আছে। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা নির্দেশ দিচ্ছি যে আসলে এই সাধারণ জিনিসগুলা করা যায়, এর থেকে আরো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, অনেক কমপ্লিকেটেড ক্লিনিং, ঠিক আছে, মাল্টিপল ডেটা সেট নিয়ে একসাথে কাজ করা, অনেক জিনিস কিন্তু আর SPSS দিয়ে করা পসিবল। সো এই যে ডেটা সেট চলে আসছে আমাদের এখন, এটা হচ্ছে SPSS ভিউ। SPSS এর ভিউ কি? SPSS এর ভিউ হচ্ছে কি আসলে SPSS এর বিভিন্ন ধরনের ফাইলস থাকে, এটা হচ্ছে ডেটা ফাইল, এটা হচ্ছে .SAB। আপনার যদি SPSS এর থাকতো, আউটপুট ফাইল থাকতো, এটা .SPB থাকতো, ঠিক আছে। সো আউটপুট ডেটা ফাইল, ডিফারেন্ট টাইপস অফ ফাইল থাকে SPSS এ, এবং SPSS দিয়ে আপনি এই টাইপের ভিজুয়ালাইজেশন গ্রাফসে গিয়ে খুব সুন্দর ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করতে পারবেন, বাট নট লাইক এই SPSS এর মধ্যে আর এর মতো কাস্টমাইজেবিলিটি নাই। লাইক হচ্ছে আপনি আরে যত কাস্টমাইজেশন করতে পারেন, খুঁটিনাটি যত চেঞ্জ করতে পারবেন, এত চেঞ্জ SPSS এ করতে পারবেন না। SPSS আপনাকে স্লাইড কিছু চেঞ্জেস এর অপশন দেবে, বাট এত আহামরি না, ঠিক আছে, নট লাইক আর। সো SPSS আমরা আর ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করতেছি না, এবার আমরা SPSS এ করব কি, SPSS একটা অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস কি করব আজকে, আমরা দেখতে চাই ফর এক্সাম্পল এই যে ডেটা সেটটাতে ইঞ্জিন সাইজ আর হচ্ছে মাইলেজ, এই দুইটা ভেরিয়েবলের ইম্প্যাক্ট দেখতে চাই প্রাইসের উপরে। লাইক ইঞ্জিন সাইজ এবং মাইলেজের পরিবর্তনের কারণে প্রাইস কেমন পরিবর্তিত হয়, বা এই দুইটা ভেরিয়েবল কি প্রাইসকে ইম্প্যাক্ট করে কি করে না। প্রশ্ন এখানে মাল্টিপল প্রশ্ন হতে পারে, একটা প্রশ্ন হতে পারে যে তাদের কোনো ইম্প্যাক্ট আছে কিনা, আর একটা প্রশ্ন হতে পারে যদি ইম্প্যাক্ট থাকে কেমন, একটা বাড়লে আর একটার কি হয়, বা বাড়লে কতটুকু বাড়ে, কমলে কতটুকু কমে, ঠিক আছে। সো বাড়লে বাড়বে কি কমবে এটাও একটা প্রশ্ন হতে পারে, আবার বাড়লে কতটুকু বাড়ে কতটুকু কমে এটাও একটা প্রশ্ন হতে পারে। এখানে মাল্টিপল প্রশ্ন, একটা হচ্ছে গিয়ে আদৌ কোনো প্রভাব ফেলে কিনা, তারপরে হচ্ছে প্রভাব ফেললে পজিটিভ না নেগেটিভ, তারপরে যদি পজিটিভ নেগেটিভও বলি আমি বলতে হবে যে আসলে কতটুকু। ওকে, তো চলেন দেখে ফেলি, খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। এটা হচ্ছে SPSS এর অ্যাডভান্টেজ, কোনো কোডিং টোডিং লাগে না। অ্যানালাইজ রিগ্রেশন, এটার জন্য একটা রিগ্রেশন অ্যানালাইসিস যৌক্তিক হবে, কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কন্টিনিউয়াস, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে সমস্যা না। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেহেতু কন্টিনিউয়াস, আমরা কিছু অ্যাজাম্পশন থাকে, অ্যাজাম্পশনটা আমরা আপাতত ডিসরিগার্ড করতেছি। সো আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস হচ্ছে প্রেডিক্টিবিলিটির জন্য ভালো। এখানে এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন করব আমরা এখানে। সো লিনিয়ার রিগ্রেশনে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রাইসকে বসাই দিলাম। প্রাইস হচ্ছে নির্ভরশীল কার উপরে, মাইলেজ এবং ইঞ্জিন সাইজের উপরে। এখন আমি মাইলেজ এবং ইঞ্জিন সাইজকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেকশনে বসাই দিলাম। তারপর আমি অন্য কোনো কিছু করব না আপাতত। এখন আমি হচ্ছে ওকে প্রেস করব। দেখেন কত টেবল সে আমাকে বানাই দিচ্ছে, এই যে একটা দুইটা তিনটা টেবল সে আমাকে বানাই দিচ্ছে গুরুত্বপূর্ণ। সো এই টেবল গুলা কি বোঝায়, এই টেবল গুলা খুব ইন্টারেস্টিং বিভিন্ন জিনিস আমাদেরকে বোঝায়। ওকে, আমি একটা এমটি ওয়ার্ড ফাইল নিয়ে নিলাম যাতে করে আপনাদেরকে বোঝাইতে পারি।
ওকে, সো এই টেবলটা হচ্ছে মডেল সামারি। এটা দিয়ে কি বোঝায়, এটার মেইন পয়েন্টটা আমি একটু বোঝাই দিই। হ্যাঁ, সময় স্বল্পতার কারণে আমরা হচ্ছে মেইন পয়েন্টগুলোতে ফোকাস করি এখানে। এই মডেল সামারির মধ্যে যে আর স্কোয়ারের যে ভ্যালুটা আছে, এটা আসলে বোঝায় যে আপনার মাইলেজ আর ইঞ্জিন সাইজ দিয়ে তো আপনি প্রাইসকে প্রেডিক্ট করতে চান। এখন মাইলেজ আর ইঞ্জিন সাইজ প্রাইসের যে লাইক উত্থান পতন, ঠিক আছে, যে প্রাইসের ভ্যালুটা বিভিন্ন গাড়ির জন্য কোথাও বেশি কোথাও কম, বিভিন্ন প্রাইস দেখতেছি। এই প্রাইসের টোটাল ভেরিয়েশনের, এই যে প্রাইস যত ফ্লাকচুয়েট করতে পারে, উপর নিচে বাড়লো কমলো যাই হোক, এই প্রাইসের ফুল ফ্লাকচুয়েশনের 43.7%, এটাকে যদি 100 দিয়ে গুণ দেন তাহলে কত হয়, 43.7। সো 43% বা অ্যারাউন্ড 44%-এর মতো বলতে পারেন, লাইক 44% অ্যারাউন্ড ভেরিয়েশন এক্সপ্লেন করতে পারে। কার? প্রাইসের। কে এক্সপ্লেন করে? মাইলেজ আর ইঞ্জিন সাইজ। সো এটা একটা পজিটিভ সাইন যে দুইটা ভেরিয়েবল মিলে, লাইক এই দুইটা ভেরিয়েবলের নিজেদের পরিবর্তনের কারণে প্রাইসের এত পার্সেন্ট ভেরিয়েশন এক্সপ্লেন হচ্ছে, ঠিক আছে। আর আপনি যদি বলেন যে ভাই 100% কখন হবে, 100% হইলে তো আপনি একবারে এক্স্যাক্টলি প্রাইস প্রেডিক্ট করে ফেলতে পারতেছেন, লাইক এটাতে আর কোনো ভুল নাই, 1%ও ভুল নাই এই টাইপের। এটা রিয়েলিটিতে পসিবল হয় না। এটা কখন পসিবল হবে? যখন বলবেন যে ভাই আমার এই মাইলেজ টাইলেজ ভেরিয়েবল নাই, প্রাইস ভেরিয়েবলের মানে হচ্ছে গিয়ে ধরেন আমি বললাম যে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রাইস, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জায়গায় আমি বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কোম্পানি গাড়িটা কত দিয়ে কিনছে, কত টাকা প্রফিট রাখতে চায়, এটা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো কোম্পানির পারচেজ প্রাইস, কত টাকা প্রফিট রাখতে চায়, এই দুই ভেরিয়েবল যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট বইলে ফেলেন, তাহলে প্রাইসকে কি আর রিগ্রেশন মডেল দিয়ে প্রেডিক্ট করা লাগবে? কারণ আপনি তো অ্যাকচুয়াল প্রাইসে বলে দিতেছেন, আমি যোগ করে বের করে ফেলবো দরকারে, জাস্ট এক্সাম্পল দিলাম আর কি। সো তখন আর স্কোয়ারের ভ্যালু 1 হয়ে যেতে পারে। সো এটা রিয়েলিটিতে ফিজিবল না। জেনারেলি হচ্ছে কি আমরা বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা কখন প্রশ্ন করি যে আচ্ছা এটার কারণে কি ওটা প্রভাবিত হচ্ছে, কারণ যখন আমরা জানি না বা যখন আমরা জানতে চাই। যদি আমি অলরেডি জানি যে আচ্ছা ধরেন ভাই আপনার হাইট কত, আপনি বললেন যে ভাই আমার হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চ, ওকে। সো আমি বললাম যে আচ্ছা আপনি 5 ফিট 6 ইঞ্চ, তাহলে মিটারে কত? সো মিটারে কত এটা আপনি ক্যালকুলেট করে বের করতে পারতেছেন। সো অলরেডি যদি আমি ক্যালকুলেট করে বাইরে করতে পারি, আমার মডেল দিয়ে কি করবো যে না ভাই আমি ক্যালকুলেট দিয়ে বাইর করবো না, আমাকে এটা ডিপেন্ডেন্ট মডেল বানাই দেন, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি প্রেডিক্ট করতে চাই। এটা তো প্রেডিকশনের বিষয় না, এটা সিম্পল ইকুয়েশনের বিষয়। সো এই ক্ষেত্রে এটা প্রেডিকশনের বিষয়, কারণ মাইলেজ ইঞ্জিন সাইজ প্রভাবিত করে প্রাইসকে, বাট 100% এক্সপ্লেইন করে না, ঠিক আছে। সো এখানে কত বললাম আমি, 43.7% ভেরিয়েশন এক্সপ্লেইন করতেছে প্রাইসের এই দুইটা ভেরিয়েবল। সুন্দর একটা ইনসাইট হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা যেটা করব, অ্যানোভা মডেল। অ্যানোভা মডেল হচ্ছে আপনাকে বোঝাবে যে ওভারঅল, আমি এটা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, জাস্ট হচ্ছে আপনাদের আইডিয়া দেবো, কারণ আপনাদের অনেক বেসিক নলেজের এখানে বিষয় থাকে। সো এখানে এই পি ভ্যালু এর মান যদি 0.05 এর চেয়ে ছোট হয়, ওইটা থেকে কেন ছোট হয়, হইলে কি হয়, এগুলা নিয়ে বিস্তারিত আসলে বলার এখন সুযোগ নেই। এগুলাতে অ্যাকচুয়ালি একটা এন্টায়ার ক্লাস নেওয়া লাগে, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স রিলেটেড ক্লাস, তখন আমি আপনাদেরকে এক্সাক্ট সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝাতে পারবো, এখনো বোঝানো সম্ভব যদি টাইম থাকে আর কি। সো এখন আমি বললাম যে এটা থেকে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে ওভারঅল যে আপনি একটা মডেল বানাইলেন, কিসের জন্য? প্রাইসকে প্রেডিক্ট করার জন্য। কার মাধ্যমে? মাইলেজ এবং ইঞ্জিন সাইজ দিয়ে। ওই মডেলটা একটা লাইক সিগনিফিক্যান্ট মডেল, এটা আসলে একটা যৌক্তিক মডেল, এডুকুয়েট মডেল, ঠিক আছে। সো এই যে যৌক্তিক মডেল বললেন আপনি, এটা একটা গ্রহণযোগ্য মডেল বললেন, এইটা আপনি এই সিগনিফিক্যান্ট ভ্যালুটা থেকে বুঝতে পারেন। এটা 0.05 এর চেয়ে ছোট হলে মডেলটা এমন। দেখেন ডিসিশন মেকে কিন্তু আমাকে ছোট ছোট পয়েন্টগুলো আমাকে হেল্প করতেছে। ওকে, আমি বললাম যে আমাদের মডেল এখানে ভালো, এই মডেলটা এত পার্সেন্ট ভেরিয়েশন এক্সপ্লেন করে, মাল্টিপল ইনসাইট পেয়ে গেলাম। এগুলো কিন্তু আলাদা আলাদা ইনসাইট। এখন হচ্ছে আমরা আরেকটা ইনসাইটে যাই। এবার বলবো হচ্ছে আমাদের এই যে কোএফিসিয়েন্টের যে টেবলটা, এইটা থেকে এখন আমরা কি দেখতে চাই, এখন আমরা একটু ছোট করে দেই এটা, ওকে। সো এখন আমরা দেখতে চাই যে এই যে ভেরিয়েবল গুলা বলছি যে এত পার্সেন্ট ভেরিয়েশন এক্সপ্লেন করে, তারা কি আসলে সিগনিফিকেন্টলি এক্সপ্লেন করে? এইটা বোঝার জন্য আমার এই ভ্যালুটা দেখবো। তো এখানে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য একটা একটা পি ভ্যালু আছে, ইঞ্জিন সাইজের জন্য আছে, মাইলেজের জন্য আছে। সো এটা থেকে কি বুঝতেছি যে ইঞ্জিন সাইজও একটা সিগনিফিকেন্ট ইফেক্ট রাখে, মাইলেজও একটা সিগনিফিকেন্ট ইফেক্ট রাখে। কার উপর? প্রাইসের উপর। ওকে, হয়ে গেল যে আপনি বললেন যে হ্যাঁ ইফেক্ট রাখে। এখন কেমন ইফেক্ট?
পজিটিভ না নেগেটিভ, এইটা বুঝবো হচ্ছে আমরা এই কোএফিসিয়েন্ট থেকে। এখন কোএফিসিয়েন্টের মান যদি পজিটিভ হয়, পজিটিভ মানে হচ্ছে সাইন না থাকলে পজিটিভ আর কি। সো পজিটিভ হয় তার মানে হচ্ছে এই ভ্যালু পজিটিভ ইফেক্ট রাখে। পজিটিভ ইফেক্ট মানে কি? মানে হচ্ছে এই ভেরিয়েবলের মান বাড়লে প্রাইসও বাড়বে, মানে ইঞ্জিন সাইজ বাড়লে প্রাইসও বৃদ্ধি পাবে। আর নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে মাইলেজ বাড়লে প্রাইস কমবে, এইটা ইন্ডিকেট করতেছে এখানে। মাইলেজ বৃদ্ধির কারণে প্রাইস কমতেছে, ইঞ্জিন সাইজ বৃদ্ধির কারণে প্রাইস বাড়তেছে। পজিটিভ নেগেটিভ দিয়ে এখন আসলে এই জিনিসটা বোঝাচ্ছে। এখন আপনি বললেন যে আচ্ছা বললেন ঠিক আছে মানলাম যে একটা পজিটিভ, একটার কারণে আরেকটা বাড়তেছে, একটার কারণে আরেকটা কমতেছে, কতটুকু? কতটুকুর মান হচ্ছে এইটা। এটা থেকে আপনি বলতে পারেন যে ইঞ্জিন সাইজের মান 1 ইউনিট করে বাড়লে, আমাদের ডেটা সেটটা কোথায়, ডেটা সেট আবার একটু যাই, এই যে ইঞ্জিন সাইজের ভ্যালু 1 ইউনিট বাড়লে, লাইক যদি 4.2 থেকে ইঞ্জিন সাইজ 5.2 হয়ে যায়, এটা হচ্ছে 1 ইউনিট বাড়া, বুঝতে পারছেন? সো ইঞ্জিন সাইজের ভ্যালু যদি 1 ইউনিট করে বাড়ে, এইটার কারণে প্রাইস $990 করে বাড়বে। মাইলেজের ক্ষেত্রে কি? মাইলেজ যদি 1 ইউনিট কমে, লাইক মাইলেজ যদি এটা থেকে লাইক 1 ইউনিট কমে যায় বা 1 ইউনিট বাড়ে, এটার সাথে অপোজিট সম্পর্ক হচ্ছে প্রাইসের, মানে মাইলেজ কমলে প্রাইস বাড়বে, মাইলেজ বাড়লে প্রাইস কমবে। সো মাইলেজ যদি লেটসে আপনার ধরেন 1 হইলো, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, আশা করি শোনা যাচ্ছে। সো মাইলেজ হচ্ছে যদি 1 ইউনিট বাড়ে তখন প্রাইস কমবে কত? প্রাইস কমবে জাস্ট 0.02 ইউনিট। সো এটার পরিবর্তনের হারটা খুব কম মনে হতে পারে, এটা জাস্ট ভেরিয়েবলের প্যাটার্নের উপর নির্ভর করে। মাইলেজ এই ভ্যালুটা খুব বড়, দেখেন চিন্তা করেন। সো এটার মধ্যে এই স্লাইড ভেরিয়েশনের কারণে কতটুকু ভেরিয়েশন হচ্ছে ওই স্লাইড প্রাইসের মধ্যে, ওই জিনিসটার একটা আপনাকে আইডিয়া দিচ্ছে। সো এখানে আমি যদি বলি যে ভাই এই প্রেডিক্টিবিলিটিটা কেমন, ডেফিনেটলি দুইটা ভেরিয়েবলের জন্য ভালো, ঠিক আছে? এবং কোনটার কারণে কতটুকু পরিবর্তন হয় আমি বুঝতেছি। কিন্তু আমি যদি বলি প্রেডিক্টিবিলিটি আমি বাড়াবো কিভাবে? বাড়ানোর পদ্ধতি হচ্ছে আরো রিলেভেন্ট ভেরিয়েবল আপনার মডেলে নিয়ে আসা। আমরা তো দুইটা ভেরিয়েবল দিয়ে মডেল বানালাম, মানে হচ্ছে ইঞ্জিন সাইজ আর মাইলেজ। আপনি যদি আরো ভেরিয়েবল এড করেন, লাইক আপনি ইয়ার এড করেন, আপনি হচ্ছে গাড়ির ব্র্যান্ড এড করেন, সো এগুলা প্রত্যেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করে 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 আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আরো ভালো করে এক্সপ্লেন করবে, ঠিক আছে? লাইক এটার প্রেডিক্টিবিলিটি আরো একুরেট বানাবে, লাইক আরো বেশি ভেরিয়েশন এক্সপ্লেন করতে পারবে। লাইক আপনি তখন বলতে পারবেন যে ওকে আমি এখন ভালোভাবে আমার এই প্রাইসকে প্রেডিক্ট করতে পারি। সো এটা লাভ কি? এই রিগ্রেশন যে করলাম কি কাজে লাগবে? এটা লাভ হচ্ছে পরবর্তীতে আপনি যদি বলেন যে একটা গাড়ি আমি জানি না এটার প্রাইস কত, কিন্তু আমি জানি এটা অমুক ব্র্যান্ডের গাড়ি, এটার মডেল এত, এটা এত বছরের মডেল, লাইক এত সালের মডেল, ইঞ্জিন সাইজ এত, ইত্যাদি ইত্যাদি গাড়ির ডিটেলস জানেন কিন্তু দাম জানেন না, তখন আপনি করতে পারবেন কি ওই ডিটেলস গুলা দিয়ে যদি আপনি মডেল বানানো থাকে, ওই ডিটেলস গুলো আপনি ইকুয়েশনে বসায়া প্রাইসকে প্রেডিক্ট করতে পারবেন। এটা হচ্ছে কি অ্যাডভান্টেজ, যে আপনার কাছে যখন রিগ্রেশন মডেল থাকবে, এই মডেলে যত ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ব্যবহার করছেন তাদের স্পেসিফিক ভ্যালুর জন্য আপনি প্রাইসকে প্রেডিক্ট করতে পারবেন। সো আপনার আননোন প্রাইস নিয়ে আপনার আর টেনশন করা লাগবে না যে ভাই আমার তো জানা আছে যে এটার মাইলেজ এত, ফিউল টাইপ এত, এটার দাম কত রাখা যায়। সো আপনার চিন্তার দরকার নেই, আপনার কাছে যদি এরকম ডাটাবেস থাকে, মডেল ফিট করা থাকে, ডাটাবেসের মধ্যে গিয়ে বসাই দেন, আননোন হোক কোনো সমস্যা নেই, মাইলেজ বাড়ুক কম হোক কোনো সমস্যা নেই, দরজা 3টার জায়গায় মডিফাই করে 5টা বানাইলে তাও সমস্যা নেই, ওনার 5 জনের জায়গায় 10 জন হয়ে যাক, আপনার প্রাইস ওই রকম ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? সো আজকে এতটুকুই, আজকে আর বেশি ইলাবোরেট করতেছি না। এখন একটু প্রশ্ন নেই আপনাদের, করেন আপনাদের কি কি প্রশ্ন আছে আজকে দেখি। একটু বেশি বিরক্ত করে ফেললাম না তো নাকি? না ভাইয়া, ক্লাসটা অনেক সুন্দর ছিল। ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জি আপনি ওই যে গ্রুপ টেপ করার আগে জি, এখানে হচ্ছে পার্সেন্টেজ লেস দেন পার্সেন্টেজ দিয়েছিলেন, ওইটা আপনি কিভাবে টাইপিং দিয়েছিলেন অপারেটর। একটু যদি বলতেন কাইন্ডলি। হ্যাঁ শিওর, এটা হচ্ছে আপনার কন্ট্রোল শিফট এম ইউজ করতে পারেন, আর আমি ইউজ করি হচ্ছে কমান্ড শিফট এম, ঠিক আছে? ওইটা শর্টকাট, শর্টকাটটা ইউজ করলে আপনার পাইপিং অপারেটর চলে আসবে। ওইটা থ্যাংক ইউ। ডেফিনেটলি আবার টাইডিভার্সের আন্ডারে, আবার টাইডিভার্স লোড দেওয়া না থাকলে শর্টকাট আসবে না, ওইটা টাইডিভার্সের আন্ডারের কাজ আর কি।
ওটা টাইডিভার্সের আন্ডারে যে ডিপ লেয়ার ছিল, যে মনে আছে কিনা, ওই যে টাইডিভার্সের আন্ডারে জি জি মাল্টিপল প্যাকেজ ছিল, এখানে ডিপ লেয়ার ছিল, এটা ডিপ লেয়ারের ফাংশনালিটি। ওকে, হ্যাঁ, শাকিল মাহমুদ ভাই, জি থ্যাংক ইউ। বলেন, ওয়েলকাম। শাকিল মাহমুদ ভাই বলতে পারেন। সালাম আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি জি বলেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর করে ক্লাসটা নেওয়ার জন্য ম্যানি ম্যানি থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমি হচ্ছে আন্ডারগ্র্যাড স্টুডেন্ট, হ্যাঁ। হুম সো এইখানে আই থিঙ্ক আমি ভুলও বলতে পারি, ঠিকও বলতে পারি, আই ডোন্ট নো। সমস্যা নেই, বলেন। আমার কাছে মনে হয়েছে যে এই টার্মস গুলো বোঝার জন্য বেসিক যে স্ট্যাটিক্স এর ব্যাপারগুলো জি আছে, ওইটা জিনিসটা হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আসলে এই টেবিল গুলো ধরা যাচ্ছে না। যে হ্যাঁ হোয়াট হ্যাঁ ইজ ডেফিনেটলি, রিগ্রেশন, হোয়াট ইজ এই রেশিও, অ্যানোভা টেস্ট কি, টি টেস্ট কি, সেজন্য আসলে অফ আমাদের রেশিও একটা কি। কোর্স আছে, টু বি অনেস্ট। ওইটা হচ্ছে কি আমাদের 40টা সেশনের অ্যারাউন্ড 40+ সেশন থাকে। ওইটার হুম হুম হুম। কোর্সটার মধ্যে আসলে এই যে রিগ্রেশন, ফর এক্সাম্পল, রিগ্রেশন নিয়ে একটা সিঙ্গেল ক্লাস আছে, যে এটাতে হচ্ছে জাস্ট আমরা রিগ্রেশন নিয়ে পড়াশোনা হবে, লাইক 1.5 ঘন্টা আমরা শুধু রিগ্রেশন শিখবো। রিগ্রেশনের অ্যাজাম্পশন থেকে শুরু করে রিগ্রেশনের খুঁটিনাটি জিনিস রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করব, কিভাবে ফিল করতে পারবো। আমার, টু বি অনেস্ট, আমার নিজের শেখানোর উদ্দেশ্য, মাস্টার ক্লাস নেওয়ার সময় একটা গোল থাকে যে আমি মাল্টিপল ডাইভার্স জিনিস কিভাবে আপনাদেরকে দেখাইতে পারি। বাট যখন আমি কোর্সে ক্লাস নিতে যাই, তখন কিন্তু আমার গোলটা সেম থাকে না। আমার গোল থাকে যে টপিক পড়াবো আমি, বাট ওইটা আপনি কিভাবে ফিল করে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন, ওইটা থাকে আমার মেইন লাইক মোটিভ। তো তখন এসে আসলে থিওরিটিক্যাল জিনিসগুলো যেগুলো বললেন একদম ট্রু, যে আর স্কোয়ার কি, এটা দিয়ে আসলে কি বোঝায়, লাইক ব্যাকগ্রাউন্ড থিওরির যে বিষয়গুলা, লাইক হচ্ছে ইনফারেন্সিয়াল যে এই যে পি ভ্যালু কি, সিগনিফিকেন্স কি, এটা দিয়ে কি বোঝায়, এই জিনিসগুলো তখন হচ্ছে আপনি ফিল করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে আমি আউট অফ নোহোয়্যার যদি বলি যে ভাইয়া এভাবে ডিসিশন মেক করে ফেলেন, তখন তো আপনি ক্যালকুলেটরের মতো রিয়েক্ট করতেছেন, যে হচ্ছে ওকে আমাকে বলছেন এটাতে টিপ দিতে হবে, আমি তাই দিচ্ছি। যোগ, মানে প্লাস বাটনে টিপ দিতে গেলে প্লাস হয়, এটা আমি জানি, ওকে দ্যাটস ফাইন। কিন্তু এক্স্যাক্টলি ভাই। ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন বা ম্যানিপুলেশন এগুলোর জন্য ডেফিনেটলি থিওরিটিক্যাল নলেজ, হ্যাঁ ট্রু, লাগবে। তো ভাই লাস্টে একটা জিনিস জানার, এই বেসিক আপনার যে বর্তমান যে কোর্সটা যেটাতে আমরা এই যে আজকে ফ্রি ক্লাস করলাম, এইটার সাথে কি ওই রিলেটেড জিনিসগুলো অ্যাটাচড, নাকি ওই জিনিসগুলোর জন্য আলাদা কোনো কোর্স আছে আপনার? না না, ওইটা সম্পূর্ণ কমপ্লিট, লাইক ওইটার মধ্যে আসলে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুইটাই একসাথে। মানে বর্তমানে যেটা আমরা ফ্রি ক্লাস করতেছি এটার সাথেই টোটাল সবকিছুই আছে? ফ্রি ক্লাসের সাথে না, মানে ফ্রি ক্লাসটা তো আজকে মাস্টার ক্লাস, এটা ওয়ান টাইম আজকে শেষ। কিন্তু ওই যে মানে এই কোর্সটার কথা কোর্সটা বললাম, যখন হ্যাঁ 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 কোর্সটা, এক্সটেন্ড হবে ওইটার হ্যাঁ সাথে হ্যাঁ এই সবগুলো আছে, এসপিএসএস প্লাস আর জি এর ফাংশন প্লাস বেসিক যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স সব এগুলো আছে, ইনক্লুডেড, তাই তো? জি জি। আচ্ছা, লাইক আমি আরেকটা আপনি জিনিস। যদি একবারে নন ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ নন স্ট্যাটিস্টিশিয়ান, বা আপনার হয়তো একাডেমিক, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হন না কেন, আপনার জাস্ট হচ্ছে ম্যাথ বোঝেন, ডেফিনেটলি ম্যাথমেটিক্স এর স্কিল তো লাগেই। সো বেসিক নিউমেরিক স্কিল আছে আপনার, আপনার ধরেন শুরু করলে তখন আপনার যেসব জিনিস লাগে, লাইক থিওরিটিক্যাল জিনিসগুলো বোঝা লাগে, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলো বোঝা লাগে, টেকনিক্যাল টার্ম গুলো বোঝা লাগে, এই সবগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি ওইখানে ইনক্লুডেড আর কি। ওকে, থ্যাংক ইউ ভাই টাইম নেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। জি, আর কারোর প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া জিনিসটা হচ্ছে যে কোর্সটা হচ্ছে যে আপনার হচ্ছে বেসিক টু অ্যাডভান্স থাকবে, তাই তো? জি, ওকে, আর কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া প্র্যাকটিক্যাল প্রজেক্ট গুলো আসলে কোন কোন বিষয়গুলোর উপর বেশি জোর দেওয়া হবে? আমি আসলে একটু ডাইভার্স প্রজেক্ট রাখার চেষ্টা করি, আর আপনাদেরকে ডাইভার্স প্রজেক্ট বলতে লাইক পাবলিক হেলথের প্রজেক্ট থাকে, তারপর হচ্ছে আপনার ফিনান্সিয়াল থাকে, ডিপেন্ডস অন মাই মুড, টু বি অনেস্ট। লাইক আমি যখন অ্যাসাইনমেন্টটা দিতে যাই, আমার হচ্ছে যখন মানে মনে হয় যে আচ্ছা ঠিক আছে এটাতে এই টাইপের ডেটা হলে আপনার মেজরিটি অফ দ্য টপিক কভার হবে, লাইক আপনি ইমপ্লিমেন্টেশন করতে গেলে, সো ওই টাইপের। আর রিয়েল লাইফে আপনার, আপনি কোন ডেটা সেট নিয়ে কাজ করতেছেন ওইটা থেকে আসলে নির্ভর করে যে আপনি থিওরিটিক্যাল আসপেক্টটা বুঝতেছেন কিনা, লাইক হাইপোথিসিস গুলা ধরতে পারতেছেন কিনা, প্রশ্নটা করতে পারতেছেন কিনা, ওইটা নিউট্রাল, ওইটা হচ্ছে আপনার প্রত্যেক ফিল্ডে কমন পাবেন। আপনি আপনি আবার বায়োস্ট্যাটিস্টিশিয়ান হোক, লাইক আমার এক্সিস্টিং কারেন্ট বেচের মধ্যে আমি দেখছি যে ডাইভার্স পিপল, লাইক কেউ হচ্ছে গিয়ে রিসার্চার, কেউ হচ্ছে গিয়ে বায়োস্ট্যাটিস্টিক্স এর, কেউ হচ্ছে আপনার লাইক ল থেকে পড়াশোনা করছে, কেউ আবার হচ্ছে আপনার ব্যাংকিং সেক্টরে আছে। সো
এক একজনের সাথে যখন তারা রিলেট করতেছে, তারা কিন্তু প্রত্যেকে রিলেট করতেছে, কিন্তু তার মাথার মধ্যে কিন্তু তার ফ্যামিলিয়ার ফিল্ডের হচ্ছে ডেটাটা থাকতেছে। কিন্তু প্রশ্ন বা যে কথাটা আমি বলতেছি ওইটা হচ্ছে নিউট্রাল, লাইক ইরেসপেক্টিভ অফ ফিল্ড। সো আপনার ওইটাতে আসলে সমস্যা হবে না, বাট প্রজেক্ট গুলো ডাইভার্স থাকে। যার কারণ হচ্ছে তখন আমার যেটা ভাল লাগে, আমার কাছে মনে হয় যে ওকে এটাতে আমি মাল্টিপল অ্যানালাইসিস এখানে প্ল্যান করতে পারতেছি। সো আর আমি চাই যেন আপনারা প্ল্যান করেন, যে এই কারণে প্রজেক্টে আমি যখন প্রজেক্ট করতে দেই আপনাদেরকে, মানে স্টুডেন্টদেরকে, আমি প্রজেক্টে প্রশ্ন লিখে দিই, প্রবলেম স্টেটমেন্ট। আমি ডিরেক্টলি বলি না ওই অ্যানালাইসিস করো, আমি প্রবলেম স্টেটমেন্ট লিখি, তারা পরে যে যেটা ফিল করে সেই অ্যানালাইসিসটা করে। ডেফিনেটলি তখন আমি আবার ফিডব্যাক দিই, কেউ যদি ভুল বোঝে বা বুঝতে অসুবিধা হয় তখন গাইড করা হয়। বাট জেনারেলি আমার গোল থাকে এটা, যেন আপনি প্রবলেম দেখে সলিউশন বুঝতে পারেন। লাইক আপনি ডাক্তার হন, আপনি ফার্মেসির লোক হওয়া দরকার নেই যে প্রেসক্রিপশন দেখে ওষুধ তাকে থেকে খুঁজে খুঁজে বের করে দেয়। আপনারা ডাক্তার হন, নিজে প্রেসক্রাইব করতে শিখেন। ঠিক আছে, ওইটা হচ্ছে আমার গোল এখানে। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম বাসমা বলছি। ভাইয়া আপনারা কি শুধু অনলাইনে কোর্স করান নাকি আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে কোর্স করা যাবে? অনলাইনে, সব অনলাইনে। আচ্ছা, কতদিনের কিভাবে একটু ডিটেলস আমাকে বলা যাবে? হ্যাঁ, ডেফিনেটলি। কোর্স ডিটেলসটা আপনাদেরকে আমি ওই যে গ্রুপটা যে আছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা, জি, ওইটার মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। সো আপনারা ওইখানে পাবেন, একবার ইন ওকে ডেপথ ডিটেলস ওইখানে থাকবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আমি মোহাম্মদ সাইদ আলী বলছি। হুম। এই আগামী 31 তারিখে আর একটা দেখলাম লাইভ আছে, এটা কি আজকে যেটা করলেন এটাই? 31 তারিখ আমার প্রোফাইলে দেখছেন নাকি না কিসে? ওখানে মনে হয় দেখলাম 31 তারিখ তো আমি, আচ্ছা আমি একটু কিছু দেখি। রেখেছে। 31 তারিখ তো আমি কোনো মানে ডেটা সলিউশন 360 এর কোনো ক্লাস নিচ্ছি না। আমার পার্সোনাল একটা মাস্টার ক্লাস আছে, আমি আরেকটা মাস্টার ক্লাস নিচ্ছি, ওটা আই গেস আর আর কি। সো হ্যাঁ, ওটা আলাদা। ওইটা ওইটা ডেটা বিশ্লেষণের উপর, এটা সেপারেট মাস্টার ক্লাস। এইটার মতো না, মানে এটা থেকে একটু ভিন্ন। আচ্ছা আচ্ছা। আর ওই বলছিলাম যে যে ক্লাসটা, ওই যে 40টা ক্লাস, ওইটার কি কি বার ক্লাস বা ওইটার ক্লাস হচ্ছে আপনার সোমবার আর বুধবার। এটা ফিক্সড, ওইটা হচ্ছে রাত 9:30 থেকে 11টা পর্যন্ত। এটা ফিক্সড সোমবার আর বুধবার। আচ্ছা। ওইটা করলে যদি কেউ অ্যাটেন্টিভলি কমপ্লিট করে, মানে তার কি মানে ফ্রিল্যান্সিং করার মতো কোয়ালিটি তৈরি হবে কি মনে হয়? ডেফিনেটলি আপনি যদি যে জিনিসগুলো শিখছেন ওই রিলেটেড ফ্রিল্যান্সিং করতে পারবেন। বাট আমি একটা জিনিস ক্লিয়ারিফাই করি, যেটা হচ্ছে আমি বেসিক টু অ্যাডভান্স শিখাচ্ছি, বাট বেসিক টু অ্যাডভান্স এটা অনলি অ্যাডভান্স না। ঠিক আছে, এটা সার্টেন টপিক পর্যন্ত অ্যাডভান্স বলতে পারেন। বাট আমি নিজে পার্সোনালি শিখি প্রতিনিয়ত। লাইক আমি এই ফিল্ডে কাজ করতেছি অ্যারাউন্ড লাইক 2017 সাল থেকে আমি কাজ করতেছি, আমার একাডেমিক সময় থেকে কাজ করতেছি। আমি জবে ঢুকছি আমার গ্রাজুয়েশন কমপ্লিশনের আগে, আমাদের ক্যাম্পাস ইন্টারভিউতে জব হয়ে গেছিল, তো ফাইনাল পরীক্ষার আগে আমি আসলে জবে ঢুকে গেছি। তো তারপরে ফাইনাল পরীক্ষা দিছি। সো ওই সময় থেকে বা তার আগে থেকে আমি আসলে যে কাজ করতেছি, এই জার্নিতে আমার লার্নিং কিন্তু এখনো করি। লাইক আমার এখনো বিভিন্ন ধরনের লাইক আর্টিকেল পড়ি, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস শিখতেছি, বিভিন্ন ধরনের কোর ইনডেপথ অ্যানালাইসিস শিখি। সো এই জিনিসগুলো একটা লাইক নেভার এন্ডিং প্রসেস। বাট ডেফিনেটলি আপনি যা শিখছেন ওইটার বেসিসে যে সার্ভিসেস গুলো অ্যাভেলেবল আছে ওইগুলো ডেফিনেটলি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে দেখাতে পারবেন। নট ইভেন দ্যাট, ওইখানে লাইক অ্যামং দোজ সেশনস দেয়ার আর মাল্টিপল সেশনস যেগুলো হচ্ছে আপনার ফাইবার মার্কেট প্লেস রিলেটেড, লাইক কিভাবে আপনি গিগ প্রিপেয়ার করবেন আপনি ওই লাইক স্কিল গুলাকে দিয়ে। সো আপনার ফ্রিল্যান্সিং এর একটা ইনডেপথ আইডিয়া ডেফিনেটলি পাবেন, যে হচ্ছে যা যা শিখলে। এটা হচ্ছে লাস্টের দিকে, যে আমি আর শেখা শেষ, এসপিএস এর শেখা শেষ, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিভাবে গিগ ছাড়বো, গিগের মধ্যে যেসব খুঁটিনাটি আছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আর কি। তো যতটুকু জানি আর কি, আমি বলি না যে আমি সব জানি। এজ এ টপ রেটেড সেলার ইন ফাইবার যতটুকু আমার আইডিয়া আছে ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করি আর কি ওই সেশন গুলোতে, যাতে করে আপনারা গিগ দিয়ে আপনারাও সার্ভিস প্রোভাইড করতে পারেন। আমাদের ফিল্ড কিন্তু খুবই লাইক নন স্যাচুরেটেড ফিল্ড। এখানে ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইনের মতো এত মানুষ নাই। ট্রু, আপনি যদি বাংলাদেশে ওয়েব ডেভেলপমেন্টে টপ রেটেড সেলার দেখতে যান অ্যারাউন্ড 200-র বেশি হবে মানুষ টপ রেটেড। কিন্তু
ডেটা সায়েন্টিস্ট বা লাইক ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করে, ঠিক আছে, এই টাইপের টপ রেটেড সেলার বাংলাদেশে একজন। এবার চিন্তা করেন যে স্যাচুরেশনের মানে মানে ক্রাউড কত কম এই ফিল্ডে, বুঝতেছেন তো নাকি? একজন থাকা কিন্তু একদিক থেকে বলতে পারেন পজিটিভ সাইন, আরেকদিক থেকে নেগেটিভ সাইনও, যে হচ্ছে আমাদের মানুষরা এতটা স্কিলড না। কিন্তু এই সেম আমাদের ফিল্ডে টপ রেটেড সেলার পাকিস্তান থেকে অ্যারাউন্ড 20 জনের মতো, গ্লোবালি সম্ভবত 40-50 জন হবে। এর মধ্যে বাংলাদেশ থেকে আমি একজন, পাকিস্তান থেকে আছে আরো মনে করেন যে 20 জনের মতো। সো পাকিস্তান কত আগে আসছে ওই ক্ষেত্রে। সো আমি চাই আমাদের ডেফিনেটলি আপনারা শিখেন, ইমপ্লিমেন্ট করেন এবং প্রতিনিয়ত নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করেন, এই সেক্টরে ডেভেলপ করেন। সো ডেফিনেটলি ভালো স্কোপ আছে। আচ্ছা, মানে কিউরিসিটি থেকে জানার ইচ্ছা যে আপনার এডুকেশনাল মানে অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন। জি জি, আমার এডুকেশন কোয়ালিফিকেশন প্রথমে বলছিলাম, ওটা হচ্ছে আমার আমি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। ওখানে হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স ছিল ফার্স্ট মেজর, আমাদের সময় সেকেন্ড মেজর প্রোগ্রাম চালু ছিল, আমার সিএসসি ছিল সেকেন্ড মেজর আর কি, আমি দুইটাতেই কমপ্লিট করছি। সো সিএসসি প্রোগ্রামটা হচ্ছে 3 ইয়ার্স এর, আর স্ট্যাটিস্টিক্স হচ্ছে 4 ইয়ার্স এর প্রোগ্রাম। সো এতটুকুই। তারপর তো ডিরেক্টলি ফ্রিল্যান্সিং এ আর ইন বিটুইন বিভিন্ন জিনিস শিখছি। আমার কাছে শিখতে ভালো লাগে, লাইক গেমিং, ঠিক আছে, ওই যে অনেকে থাকে না গেম খেলতে ভালো লাগে একটু নেশার মতো, আমার কাছে সার্টিফিকেট একটু নেশার মতো। শো করি না বেশি, সার্টিফিকেট গেইন হয়, আগে শো করতাম শুরুর দিকে, মানে ভালো লাগতো, আরে সার্টিফিকেট পাইছি একটু শো অফ করি, যেমনটা গেমাররা করে না যে আসলে একটু ফ্লেক্স নেয়। সো প্রথম দিকে করতাম, এখন করা হয় না, বাট রয়ে গেছে ওই একটা ইয়ে আর কি। তো ভাল লাগে, শিখতে ভাল লাগে, শিখাইতেও ভাল লাগে। আবার ছোট লাইফের মধ্যে অনেক জনকে শেখানো হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে, সুযোগ দিছে। সো শিখাইতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা যখন প্রশ্ন করেন আমার কাছে ভালো লাগে, প্রশ্ন না করলে আমার কাছে একটু বিরক্ত লাগে যে প্রশ্ন করতেছে না কেন। প্রশ্ন করলে আমার কাছে অনেক ভালো লাগে। আবার যত ডাইভার্স প্রশ্ন করেন, অ্যানালাইসিস রিলেটেড যত খুঁটিনাটি প্রশ্ন করেন, আউট অফ নো হোয়ার প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই, আমার কাছে প্রশ্নের অ্যান্সার দিতে ভালো লাগে, রিসার্চ বা অ্যানালাইসিস রিলেটেড। জি আচ্ছা, ঠিক আছে ভাইয়া, মানে আরেকটা প্রশ্ন ছিল আর কি মনে, সেটা হলো ওই ফ্রিল্যান্সিং এর পাশাপাশি এই সেক্টরে এই ডেটা অ্যানালাইসিস বা সায়েন্টিস্ট হিসেবে কি ক্যারিয়ার এটাকে পার্মানেন্টলি মানে ফ্রিল্যান্সিং এর পর যে পার্মানেন্টলি করার জন্য রিমোট জব পাওয়ার সম্ভাবনা থাকে কিনা? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি, এটা তো এভার গ্রোয়িং, লাইক বর্তমানে এগুলা খুব হাইপে আছে। বর্তমানে বলতে কি আপনার অ্যারাউন্ড আজ থেকে মানে 5 থেকে 10 বছর ধরে আপনার এই প্রফেশনটা মোটামুটি খুব টপে আছে বলা যায়, যে লাইক ম্যান পাওয়ার নিডেড, অনেক ম্যান পাওয়ার লাগতেছে এবং প্রতিনিয়ত রিক্রুট হচ্ছে। সো ওভারঅল আমাদের দেশে হয়তো আপনি এতটা বোঝেন না, কিন্তু আমাদের দেশেও আস্তে আস্তে গ্রো করতেছে, সিস্টেমগুলো আস্তে আস্তে ডেটার নিড বুঝতেছে। সো বাইরের দেশে এগুলা ওরা ইম্পর্টেন্স বোঝে এবং রিমোট জব ডেফিনেটলি আপনার ভালো ভালো রিমোট জবের স্কোপ আছে। আপনি লিঙ্কডইনে গিয়ে সার্চ দেন না, তাহলে নিজেই বুঝবেন। লিঙ্কডইনে গিয়ে ডেটা অ্যানালিস্ট জব লিখে সার্চ দিবেন, তাহলে দেখবেন যে লিস্ট কত একটার পর একটা। আর শুধু এগুলো কিন্তু ডেটা অ্যানালিস্ট না, ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, নট ইভেন দ্যাট, ইভেন সফটওয়্যার ইঞ্জিনিয়াররাও এখানে, ডেটা অ্যানালিস্টরাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে। আমার নিজের ইমিডিয়েট সিনিয়রদের মধ্যেও আছে, ঠিক আছে, জুনিয়রদের মধ্যেও আছে যারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে। সো এই যে ডাইভার্সিটি অভাব নেই, ডেফিনেটলি আপনার রিমোট জবের জন্য ভালো স্কোপ আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। ভাইয়া আপনার এই কোর্সে ইয়ের জন্য পাওয়ার বিএটা কি দেখাবেন না শুধু আরআরএস এসপিএস? শুধু আরএসপিএসএস, এই দুইটাই। পাওয়ার বিআই ভিজুয়ালাইজেশনের জন্য ভিজুয়ালাইজেশনের জন্য শুধু আরটা দিয়ে করা হবে, তাই তো? না না, আরএসপিএসএস দুইটাতেই করা হবে। লাইক আরে যা যা করবেন আপনি, ভিজুয়ালাইজেশন থেকে শুরু করে কাস্টমাইজেশন ডেফিনেটলি আরে বেশি থাকবে, এসপিএসএস এ কম থাকবে, বাট টপিক গুলা দুইটাতেই কভার করা হবে। লাইক ডেটা প্রি প্রসেসিং, 3টা স্টেপ ধরেন, ডেটা প্রি প্রসেসিং, ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা অ্যানালাইসিস, এই 3টা জিনিস সবগুলো এসপিএসএস আর দুইটাতেই কভার করা হবে, যেন আপনি প্রত্যেকটা টুল নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারেন, লাইক অন্য টুলের উপর ডিপেন্ডেন্সি নেই। সো আপনি পাওয়ার বিআই হচ্ছে
ডেটা অ্যানালিটিক টুল না, ওটা হচ্ছে আলটিমেটলি বিজনেস ইন্টেলিজেন্স টুল। আর যদি আরো স্পেসিফিক বলি, এটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন টুল। সো পাওয়ার বিআই সেপারেট জিনিস, আমার এই কোর্সের টপিকে আমরা পাওয়ার বিআই এখানে ইনক্লুডেড না। পাওয়ার বিআই রিলেটেড কোর্স আছে আপনার, ডেটা সলিউশন 360 এর কোর্স আছে, বাট আমি নিচ্ছি না আর কি। আমি আমার ফেভারিট ডোমেইন হচ্ছে এটা আর কি টেকনিক্যালি। অ্যাকচুয়ালি আসলে জিজ্ঞেস করার কারণটা হচ্ছে যে আমি একটা এনজিও তে আছি অ্যাজ এ মেল অফিসার হিসেবে। তো সেক্ষেত্রে আমার ডাটা অ্যানালিটিক্যালের কাজগুলো করতে হয়, প্লাস ভিজুয়ালাইজেশন রিপোর্টেড করতে হলে ভিজুয়ালাইজেশনের মাধ্যমেও করতে হয়, এটা আপনি জানেন। তো সো এই কারণে আসলে জিজ্ঞেস করা। তো সেক্ষেত্রে আসলে মানে আমরা দেখলাম যে অ্যাপ্লাই করতে গেলে বা কোথাও জবের জন্য অ্যাপ্লাই করতে গেলে সেক্ষেত্রে হচ্ছে যে এসপিএসএস, তারপর আর সাটা, প্লাস হচ্ছে যে পাওয়ার বিআই, এই জায়গাগুলোতে আসলে দক্ষতা চায় আর হ্যাঁ, কি। ডাইভার্সিটি তো থাকবেই ডেফিনেটলি। অনেক কোম্পানিতে আপনি নট ইভেন পাওয়ার বিআই, ট্যাবলিও চায় অনেকে। অনেকের কাছে পাওয়ার বিআই থেকে ট্যাবলিওর প্রায়োরিটি দেয় বেশি, আবার অনেকে আর এর পরিবর্তে পাইথন চায়, ঠিক আছে? সো ডিফারেন্ট, হ্যাঁ ডেফিনেটলি ট্রু। এগুলো আপনি স্কিল গেইন আসলে কন্টিনিউয়াস প্রসেস, শিখতে হবে। আপনি আর পাওয়ার বিআই শিখবেন, আমি ডেফিনেটলি সাজেস্ট করি পাওয়ার বিআই। নট ইভেন দ্যাট, আপনি এক্সেলও শিখতে হবে। এক্সেল দিয়ে অনেকে মনে করে যে জাস্ট সিম্পল জিনিস, কিছু খুঁটিনাটি জিনিস এ করলো, কিন্তু এক্সেলে অনেক কমপ্লিকেটেড ফর্মুলাস আছে, বিভিন্ন ধরনের কন্ডিশনাল অপারেশন আছে, যেগুলো আপনার ওই রকম ভাবে চিন্তা ভাবনা করে করা লাগে। সো এগুলো ডেফিনেটলি শেখার আছে, ঠিক আছে? সো হ্যাঁ, প্রুভ যে আপনার পাওয়ার বিআই লাগে। আর আমাদের কোর্সের গোল হচ্ছে এই দুইটা সফটওয়্যার নিয়ে আর কি। আচ্ছা, তো এইখানে কি মানে আমি জানতে চাচ্ছি যে আর্টটা মানে আমি চাচ্ছিলাম যে এ টু জেড, মানে একটু বেসিক থেকে শুরু করে, মানে আমি জানি অ্যাডভান্স না পর্যন্ত। কিছু, একবারে বেসিক থেকে জিনিসটা জানবো, প্লাস অ্যাডভান্স এর কিছু জানবো, যেটা আমরা এখন জব করি যেহেতু আমাদের তো আসলে মানে প্রফেশনালি জিনিসটা শিখতে যাচ্ছি আর কি। সো সেক্ষেত্রে বেসিক টু অ্যাডভান্সটা পুরোটাই আমাদের লাগে। সো ইনশাআল্লাহ এই 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 এটা কভার জায়গাটা হবে। থেকে মানে কনফিডেন্সটা মানে আমি কতটুকু পেতে পারি যে আমি এখানে বেসিক থেকে একবার অ্যাডভান্স পর্যন্ত প্রজেক্ট করে আমি এখান থেকে বেরোতে পারবো আর কি, যে না আমি সাকসেসফুলি একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারছি আর কি। জি ইনশাআল্লাহ, এটাই আমার গোল আর কি। আমি যে প্রজেক্ট গুলা ভাগ করি আসলে ওইরকম পার্ট বাই পার্ট ভাগ করি, আর লাস্টে গিয়ে হচ্ছে ফাইনাল একটা প্রজেক্ট থাকে, যেটা আসলে আপনার সম্পূর্ণ জিনিসগুলোই ইমপ্লিমেন্ট করা লাগে। লাইক প্রথম দিকে প্রজেক্ট থাকে লেটস সে আপনার ডেটা ভিজুয়ালাইজেশনের উপর বা ডেটা প্রি প্রসেসিং এর উপর, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস এর উপর, শেষে গিয়ে হচ্ছে সবগুলাকে নিয়ে হচ্ছে মাস্টার প্রজেক্ট টাইপের থাকে আর কি। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমি ওয়ালাইকুম কাজী আসসালাম। বলছি। জি তো ভাই। আমার একটু জানার ছিল যে ডাটা অ্যানালাইসিস নিয়ে ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য এসপিএসএস এবং আর এই দুইটা সফটওয়্যার স্কিল জানলে কি কাজ করা সম্ভব, নাকি এটার পাশাপাশি অন্যান্য কোনো সফটওয়্যার উপরও স্কিল ডেভেলপ করতে হবে? ওকে, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আপনার অ্যান্সার যদি আমি ছোট করে অ্যান্সার দিই, জি সম্ভব। এবার এটাকে একটু এক্সাম্পল দিয়ে দিলে আপনারা একটু ভালো করে বুঝবেন। ধরেন আপনি হচ্ছে একটা হোটেল রেস্টুরেন্ট চালাচ্ছেন, ঠিক আছে? সো রেস্টুরেন্টের মধ্যে আপনি বললেন যে ভাই আমি রেস্টুরেন্টের মধ্যে আমি বিরিয়ানি রান্না করতে পারি, এবং আমি হচ্ছে গিয়ে লাইক খিচুড়ি রান্না করতে পারি। সো এই দুইটা দিয়ে কি রেস্টুরেন্ট চালানো সম্ভব? ডেফিনেটলি সম্ভব। বিরিয়ানি খিচুড়ি দিয়ে রেস্টুরেন্ট চলবে। এখন আমি যদি বলি যে ভাইয়া আমি কিন্তু আরো এক্সট্রা জিনিস পারি, আমি বিরিয়ানি রান্না করতে পারি, খিচুড়ি পারি, আমি বার্গার বানাতে পারি, আমি শর্মা বানাতে পারি, লাইক হাবি জাবি অন্যান্য ডিশও বানাতে পারি, গ্রিল চিকেন টিকেন অনেক কিছু পারি, চিকেন টিক্কাও পারি। সো এটাতে কি ভালো লাভ হবে? ডেফিনেটলি লাভ হবে। বিরিয়ানির সাথে একজন খাইতে পারে না, অন্যগুলো তো চাইতে পারে। সো আপনি ফ্রিল্যান্সিং এর জন্য ডেফিনেটলি এই দুইটা দিয়ে করতে পারবেন। এবার যদি বলেন যে আরো কিছু যদি জানি তাহলে কি হবে? ভালো হবে। যত জিনিস পারবেন তত ওয়াইড ভেরিয়েশন অফ কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করতে পারেন। আমি নিজে কাজ করি কি, আমি আর নিয়ে কাজ করি, এসপিএসএস নিয়ে কাজ করি, ট্যাবলিও নিয়ে কাজ করি, এক্সেল নিয়ে কাজ করি, তারপরে সেস নিয়ে কাজ করি। সো এই যে টুলগুলা, এগুলা সবগুলা তো আর একজনের লাগে না। কারোর হয়তো আর এর সমস্যা, আর রিলেটেড সার্ভিস চাচ্ছে, কেউ হয়তো এসপিএস রিলেটেড সার্ভিস চাচ্ছে, কেউ ট্যাবলিও রিলেটেড সার্ভিস চাচ্ছে। সো যে যেটা চায় যাতে করে আমি তাদেরকে সার্ভিসটা প্রোভাইড করতে পারি, তাই আমি শিখতেছি। কিন্তু আমি যদি বলি যে ভাই শুধু আমি আর রিলেটেড সার্ভিস প্রোভাইড করবো, দ্যাটস ফাইন, কমপ্লিটলি ফাইন। আমার নিজের পার্সোনালি গিগ আছে একটা জাস্ট আর এর উপর। সো সমস্যা কি? আর রিলেটেড সার্ভিস প্রোভাইড করি, অসুবিধা কি? কোনো সমস্যা নেই, ডেফিনেটলি আপনি পারবেন।
থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দিলে। ওয়েলকাম। আর কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া সরি টু জি, ইন্টারাপ্ট, আরেকটু না সমস্যা নেই, জানার বলেন। জন্য ছিল এই প্রোগ্রামটা টোটাল হচ্ছে কত মাসের প্রোগ্রামটা? আম, সপ্তাহে 2-3 করে ক্লাস, তো তো আপনার অ্যারাউন্ড মান্থলি হচ্ছে ধরেন 8টা, লাইক 6 থেকে 8টার মতো ক্লাস হয়। সো 40টা ক্লাস। সো ওইরকম ভাবে আর কি সিকুয়েন্সিয়ালি ক্লাসগুলো চলতে থাকে। সো 40 ডিভাইড বাই যদি আমি 8ও ধরি, লাইক 5 থেকে 6 মাস ধরতে পারেন অ্যারাউন্ড। ওকে ভাইয়া, এটা কোর্সটার হচ্ছে কস্টিং প্রাইসটা কিরকম? এক্সাক্ট কারেন্ট প্রাইসটা আমার সঠিক জানা নেই, ওইটা আপনার আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, ওইখানে তারা বিভিন্ন অফার দেয় আর কি। সো ওইটা থেকে আপনি দেখে নিতে পারবেন আপডেটেড ভাইয়া প্রাইসটা। ওই কারেন্টলি অফার আমি চলতেছে আই গেস। ওকে ওকে আমি হচ্ছে ওই মানে একটা কথা, এটা রিপ্লাই দেওয়ার কোনো দরকার নাই, এটা না জাস্ট না সমস্যা আমার নেই, বলেন। পক্ষ থেকে বলা আর কি ভাই, হুম, যে হচ্ছে আমরা যারা স্টুডেন্ট আছি, বিশেষ করে আন্ডার গ্র্যাড স্টুডেন্ট, যদি প্রাইসটা বেশি হয় আমাদের এককালীন পেমেন্ট করতে একটু ঝামেলা হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি ইনস্টলমেন্টের ব্যবস্থা থাকে, আই থিংক শুধু আমি না, আমার মতো আরো অনেকে আগ্রহী হবে। প্রাইসিংটা সম্পূর্ণ তারা ডিল করে, ডেটা সলিউশন 360 মানে ইনসাইডার টিম। সো আমার মনে হয় আছে, আপনি জাস্ট তাদের সাথে কমিউনিকেট করলে তারা আপনাকে একটা ভালো আইডিয়া দিতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। জি, রিজওয়ান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমার প্রশ্ন যেটা ছিল যে এই আর এবং এসপিএসএস যে দুটো সফটওয়্যার বা আমরা ডাটা অ্যানালাইসিস এর জন্য ইউজ করতেছি, কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রি আছে কি যেটা ফোকাস করে এই দুটো শিখলে একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে? ইন্ডাস্ট্রিটা উপরে ফোকাস করে আসলে সফটওয়্যার শেখা হয় না টেকনিক্যালি, সফটওয়্যারটা আসলে নিউট্রাল অনেকটা। সো আপনার, আমি বলবো না যে আপনি স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রি ফোকাস করতে হবে, আপনি আগে কাজটা শিখলে তখন আপনি ইন্ডাস্ট্রিটা মানে কি একটা স্পেসিফিক ডোমেইন, আপনার ওই ডোমেইন রিলেটেড যে নলেজ গুলো আছে ওইগুলাকে আপনি ব্লেন্ড করে ওই স্কিল গুলাকে ইউজ করতে পারবেন। সো আপনার ইন্ডাস্ট্রি ফোকাসড হওয়া লাগবে না, আপনি হচ্ছে জাস্ট স্কিলটার উপরে ফোকাস করলে ইন্ডাস্ট্রির নলেজ তো আপনার মাথায় থাকবে। যদি আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ধরেন আপনি ব্যাংকিং সেক্টরে কাজ করলে আপনার মাথার মধ্যে ব্যাংকিং টার্মিনোলজি গুলো থাকবেই। সো আপনি যখন কোনো অ্যানালাইসিস করবেন বা কোনো মডেলিং করবেন, কোনো প্রেডিকশন করবেন বা মেশিন লার্নিং এর কোনো মডেল ইমপ্লিমেন্ট করবেন, ওই জিনিসগুলো আপনার মাইন্ডে ওই রকম ভাবে কাজ করবে। বুঝতে পারছেন? সো ওইটা নিয়ে আসলে ডোমেন নিয়ে কোনো সমস্যা নেই। জি আচ্ছা, ধন্যবাদ। ওয়েলকাম। জি, তন্ময় ভাই। ভাইয়া আমাদের ফাইবার রিলেটেড কোনো সাপোর্ট কি থাকবে? সাপোর্ট বলতে ক্লাস থাকবে, ফাইবার রিলেটেড আপনার 3টার মতো ক্লাস থাকবে। ওইগুলোতে আপনারা ফাইবারে কিভাবে প্রোফাইল, লাইক ফাইবার মার্কেট প্লেসের ওভারভিউ থাকবে, প্লাস হচ্ছে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করা লাগে, কিভাবে গিগ ক্রিয়েট করা লাগে, ওইগুলোর একবারে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আর ক্লায়েন্ট কিভাবে হান্টিং করতে হয় এগুলো কি দেখানো হবে? ফাইবারে ক্লায়েন্ট হান্টিং করা যায় না, ফাইবারে ক্লায়েন্ট হান্টিং করলে তো ভালোই হতো। এইভাবে অর্ডার তাড়াতাড়ি পাওয়া যায় এইভাবে। ওইটার জন্য টেকনিক দেখানো হবে যে আপনি গিগকে কিভাবে অপটিমাইজ করতে পারেন। ওইটা হান্টিং বলবো না, ওইটা হচ্ছে আপনি নিজেকে কিভাবে চেঞ্জ করতে পারেন। হান্টিং তো আসলে বোঝা যায় আপনি কিভাবে খোঁজে আনতেছেন, নট লাইক দ্যাট। এটা হচ্ছে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করতে পারেন যেন তারা আপনাকে খুঁজে পায়। ফাইবারের প্রসেসটা উল্টা, যে ফাইবার লোক এসে আপনাকে খোঁজে, আপনি কিন্তু তাদেরকে খুঁজতে যান না, তাদেরকে খুঁজে পাচ্ছেন না। সো তারা আপনাকে খুঁজে বের করবে। তাই আপনি নিজেকে পরিবর্তন করবেন কিভাবে, লাইক আপনার গিগটাকে কিভাবে প্রিপেয়ার করবেন, কিভাবে চেঞ্জ করলে গিগটা লাইক অডিয়েন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওকে, ফ্রেন্ডলি হবে, অডিয়েন্স ফ্রেন্ডলি, কিভাবে সার্চ করে তারা আপনাকে পাবে। সো ওই জিনিসটা হচ্ছে গিয়ে, হ্যাঁ ডেফিনেটলি ইনশাআল্লাহ আমরা ওই গিগ প্রিপারেশনের ক্লাসের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করব। আর আপনি যেটা বললেন ক্লায়েন্ট হান্টিং এর, ওইটা হচ্ছে আপওয়ার্কের ক্ষেত্রে হয়, যে আপওয়ার্কে তারা জব পোস্ট করে ওইগুলাতে রিপ্লাই করে করে হচ্ছে কানেক্ট কিনে কিনে হচ্ছে নক দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট হান্টিং করা হয়। ওইটা হচ্ছে গিয়ে সেপারেট অ্যাপ্রোচ, যে ক্লায়েন্ট পোস্ট করে দিছে, আপনি তার কাছে গিয়ে নক দিচ্ছেন। আর ফাইবার হচ্ছে উল্টা, ফাইবার হচ্ছে আপনার লিস্ট, আপনি ধরেন হচ্ছে দোকান খুলে বসে আছেন, নর্মালি হচ্ছে একটা শপিং মলে অনেক দোকান থাকে, তো কাস্টমার আসে আপনার দোকানে কেনার জন্য। আপনি কিন্তু এমন না যে শপিং মলের দোকান বন্ধ করে রাস্তায় গেছেন, রাস্তায় গিয়ে দেখতেছেন ভাই কার কাপড় লাগবে কার কাপড় লাগবে, এভাবে বুঝতেছেন, নট লাইক দ্যাট। সো আপনার কাজটা হচ্ছে দোকান খোলা, দোকানকে সাজানো গোছানো, পরিবর্তন করা, সার্ভিসিবিলিটি বাড়ানো, মানুষ আসলে ওইরকম ভাবে কমিউনিকেট করা, সো ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আপনি হচ্ছে হ্যান্ডেল করতেছেন। ক্লায়েন্ট আসবে,
আপনি তাকে সার্ভিস দিচ্ছেন। সো এটা হচ্ছে কি ওভারঅল প্রসেসটা এখানে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। সো আজকে এখানে শেষ করি নাকি? ইনশাআল্লাহ আপনাদের সাথে হয়তো ইন ফিউচার দেখা হতে পারে। আর যে কোনো প্রশ্ন থাকলে ওই গ্রুপে করতে পারবেন ইনশাআল্লাহ। ডেটা সলিউশন 360 টিম আপনাদেরকে প্রম্পটলি ইনশাআল্লাহ রিপ্লাই দেবে। আর কোর্স করলে তো আমার সাথে ইনশাআল্লাহ কমিউনিকেট করতে পারবেনই আমাদের গ্রুপে। তখন ওইখানে যে কোনো প্রবলেম নিয়ে, ডেটা অ্যানালিটিক প্রবলেম নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।